নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার গল্প, ভূতনাথের ভিটে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার গল্প, ভূতনাথের ভিটে। এই অঞ্চলে ভূতনাথের ভিটের বেশ নাম ডাক আছে। ভূতনাথবাবু বহুকাল আগে মরে গিয়ে স্বর্গে গেছেন কিংবা মরে ভূত হয়ে মর্তে তাঁরই ভিটের মধ্যে আনাগোনা করছেন কিনা এ বিষয়ে নানা জটিল তর্ক আছে। গলসি স্টেশন থেকে অনেকটা ভেতরে গেলে সোনাডাঙ্গা বলে একদা একটি গ্রাম ছিল। একালের লোকেরা কেউই ওই নামের সঙ্গে আর পরিচিত নয়। সোনাডাঙ্গার চলতি নাম ভূতনাথের ভিটে। সরকারি কাগজপত্রে পুরনো নাম বহাল থাকলেও লোকে বোঝবার আর বোঝাবার জন্য ভূতনাথের ভিটে বলেই উল্লেখ করে থাকে। কিন্তু গোটা সোনাডাঙ্গা গ্রামটাই তো আর ভূতনাথ বাবুর ভিটে ছিল না। তবুও লোকের মুখে রটতে রটতে ভূতনাথের ভিটেটাই চালু হয়ে গিয়ে এখন স্থায়ী হয়ে গেছে। এই অঞ্চলে যত লোক বাস করে তাদের চিঠিপত্রের ঠিকানায়ও লেখা থাকে ভূতনাথের ভিটে। এখানকার ডাক্তার অনাদি নন্দীর জামাই থাকে কানাডায়। কানাডা থেকে শ্বশুরমশাইকে চিঠি লিখলে ঠিকানায় লেখে ল্যান্ড অব লেট ভূতনাথ। অন্যরা ইংরেজি হরফে লেখে ভূতনাথের ভিটে। কিন্তু কে এই ভূতনাথ? ভূতনাথ সম্পর্কে বিশদ জানাবার জন্য ওড়িশা আর দিল্লি থেকে গবেষক গোছের দুজন লোক এসেছিলেন। তারা কতখানি জেনেছিলেন সেটা আমাদের জানা নেই। আমরা অর্থাৎ এই অঞ্চলের লোকেরা সত্য মিথ্যা যতটুকু যা জানি তা ওই ভূতনাথের একমাত্র নাতি ভোলানাথের কাছ থেকে। ভোলানাথ মানে ভোলাদার মুখোমুখি হওয়ার আগে ভূতনাথ এবং তার পরিবার সম্পর্কে যতটুকু সংবাদ আমাদের জানা আছে সেটা আগে একটু বলে নেওয়া দরকার। সত্য মিথ্যা কল্পনা অথবা অতিকল্পনা যাই বলা হোক না কেন, ওইটুকু আগে শুনে না নিলে প্রথম সাক্ষাতে ভোলানাথকে চট করে হজম করা কঠিন হবে। স্বর্গত ভূতনাথ হালদার ছিলেন গম্ভীর প্রকৃতির তান্ত্রিক। তবে গম্ভীর কথাটা না বললেও চলতো। তরলমতি এবং হাসি খুশি রসিক তান্ত্রিক বড় একটা দেখা যায় না। নিজেদের পুকুর বাগান এবং বসতবাটি নিয়ে অনেকটা জায়গা ভূতনাথবাবু পৈতৃক সূত্রে পেয়েছিলেন। পিতৃবিয়োগের আগে থেকেই একটু একটু তান্ত্রিক ভাব দেখা গিয়েছিল। পিতৃবিয়োগের পর বছরখানেক যেতেই ঘোরতর তান্ত্রিক হয়ে গেলেন। শুরু হয়েছিল গোটা 5 শিষ্য নিয়ে। শিষ্য সংখ্যা বাড়তে বাড়তে যখন 100 ছাড়িয়ে গেল তখন সোনাডাঙ্গা গ্রামের অধিকাংশ মানুষ ভূতনাথের অনুরক্ত হয়ে পড়ল। সপ্তাহের প্রতি শনি মঙ্গলবার ভূতনাথের তন্ত্র সাধনা আর শিষ্যদের ত্রিশূল হাতে নৃত্য দেখবার জন্য অন্য গ্রামের মানুষও ভিড় করত। প্রণামীর থালায় দেদার টাকা পয়সা পড়ত। মিষ্টি, ফল, ধুতি, শাড়ি, চাদর সবই প্রণামী হিসেবে পাওয়া যেত। কিন্তু ভূতনাথের এসব ব্যাপারে কোনো লোভ ছিল না। ধুতি, শাড়ি, চাদর সবই গ্রামের দুস্থদের মধ্যে তিনি বিলিয়ে দিতেন। প্রত্যেক অমাবস্যার দিন সকালে এসব বিলি করা হতো। এই দান উৎসবের নাম ভূতনাথ দিয়েছিলেন সেবাব্রত। এছাড়াও গাছগাছড়ার শিকড় থেকে নানা রকম ওষুধ বানিয়ে গ্রামের মানুষকে তিনি দিতেন। ভূতনাথ নিজেই তার বসতবাটির নাম দিয়েছিলেন ভূতনাথের ভিটে। কালো রঙের একটা সাইনবোর্ডে সাদা রং দিয়ে নামটা লেখা ছিল। তার তলায় লেখা ছিল চোর, ডাকাত, সাধু, দুস্থ এবং অসুস্থদের অভয়াশ্রম। সেই থেকেই লোকের মুখে মুখে ভূতনাথের ভিটের নাম ছড়িয়ে পড়তে থাকে। রোগের ওষুধ নেওয়ার জন্য দূর দূরান্তের গ্রাম থেকে লোক এসে খোঁজ করত। মশাই, ভূতনাথের ভিটেটা কোথায়? গঙ্গাসাগর মেলার 7 দিন আগে থেকে এই ভিটেতে সাধু সন্তদের সঙ্গে ভক্তদের ভিড় বেড়ে যেত।
মেলার শেষেও দেশে ফেরার পথে কিছু কিছু সাধু এসে এখানে কয়েকদিন কাটিয়ে যেতেন। বড় বড় হাঁড়িতে তখন ভাত রান্না হতো, কিন্তু এজন্য ভূতনাথবাবু নাকি কারো কাছ থেকে কোনো চাঁদা নিতেন না। কেউ ইচ্ছে করে দিতে এলে বলতেন, হ্যাঁ রে, তোর নিজের ঘরে খাবার জোগাড় আছে তো? যদি শুনতেন জোগাড় আছে, তাহলে বলতেন, যা দেওয়ার ওই মালসায় চোখ বুজে দিয়ে যা, দান দেওয়ার সময় গুনতে নেই, চোখ মেলে দেখতেও নেই। এগুলো ছিল ভূতনাথ বাবাজির একটা দিক। এসব নিয়ে তেমন বিতর্ক নেই। বিতর্ক অন্য দিক নিয়ে। এই অঞ্চলের দেদার ভূত আর ভূতনীরা নাকি মধ্যরাতে এসে ভূতনাথের ভিটে ভিড় করত। ভূতনাথের ভাষায়, কি করবে বলো, ভূত হয়ে গেলে তো মানুষ তাদের সঙ্গে মেশে না, বরং তাদের ত্যাগ করে। বাপ মরে ভূত হয়ে ছেলেটাকে দেখছে, কিন্তু কথা কইতে পারছে না। ছলো ছলো চোখে তাকিয়ে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। এ কি কম জ্বালা? এই জ্বালা জুড়োতেই আমার কাছে আসা। দুদণ্ড কথা হয়, রেখে আসা আত্মীয় স্বজনদের খবর নেয়। সবাইকে আমার আলাদা আলাদা টাইম দেওয়া থাকে। রাত 12:32 গত হলেই ওরা এসে পুকুর ধারে বসে। আমি ডেকে ডেকে কথা কই, গান টান শোনাই। ভূতনাথ বাবাজির এই কথা থেকে যে ছবিটা ফুটে ওঠে, সেটা যেন একজন বিখ্যাত ডাক্তারের চেম্বারের মতো। রোগীরা নির্দিষ্ট সময়ের পর চেম্বারের বাইরে বেঞ্চিতে এসে বসছেন, আর ডাক্তারবাবু স্লিপ দেখে একজন একজন করে ডেকে নিচ্ছেন। ভূতনাথ বাবাজি যেসব ওষুধ দিতেন, তাতে নাকি রোগ সারত। কিন্তু মরা বাঁচাবার ব্যাপারটা নিয়ে যেসব গল্প চালু আছে, সেগুলো এখনকার লোকেরা বিশ্বাসই করে না। উনি নাকি খানচোদ্দ মরা মানুষকে কিসব সাধনা টাধনা করে বাঁচিয়ে দিয়েছেন। পঞ্চদশ মরাটি বাঁচাতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। সে ছিল তাঁতিপাড়ার ছেলে। ছেলেটা ছিল বেজায় রোগা। টাইফয়েডে ভুগে ভুগে আরও রোগা হয়ে গিয়ে এমনই তার চেহারা হয়েছিল যে যাকে বলে অস্থি চর্মসার। দেখে মনে হতো বুকের হাড়ের ওপর পাতলা আদ্যির কাপড়ের মতো চামড়া দেওয়া। সেই তাঁতিপাড়ার ছেলেটার নাম ছিল ফড়িং। বলা বাহুল্য এটা ওর ডাক নাম। ভালো নাম ছিল ভীম। এমন নাম মাহাত্ম্য বিশেষ শোনা যায় না। সবাই ডাকতো ফড়িং ফড়িং বলে। সূর্য ডোবার খানিক বাদে ফড়িং মারা গেল। মরে গেলে দাহ কার্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়াই নিয়ম। কিন্তু ফড়িংয়ের ঠাকুমা আর মার ইচ্ছে, একটিবার ভূতনাথ বাবাজির শ্রীচরণে নিয়ে চলো। অগত্যা নিয়ে আসা হলো ভূতনাথের ভিটেতে। বাবাজি তখন মাটির গেলাসে লেবু চা খাচ্ছিলেন। শোরগোল শুনে উঠে দাঁড়ালেন। হুঙ্কার দিয়ে বললেন, গোল কিসের? আমার ভিটে কাঁদে কেরা? বাবাজি যখন হুঙ্কার দিতেন, তখন মনে হতো বাজ পড়ার শব্দ হলো। শোনা যায় ওই হুঙ্কারে লোকে এবং কান্নায় কাহিল ফড়িংয়ের 70 বছরের ঠাকুমা বিষম একটা হেঁচকি তুলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাবাজি এগিয়ে এসে বললেন, জোড়া বডি? ভিড়ের মধ্যে থেকে একজন উত্তর দিল, না বাবাজি, সিঙ্গেল। এরপর ফড়িংয়ের মা বাবাজির পা জড়িয়ে ধরে পুত্রের মৃত্যু এবং তার জীবন ভিক্ষা চাইবার পর বাবাজি বললেন, আগে ওই বৃদ্ধার জ্ঞান ফেরানো যাক। 2 আঁজলা জল মুখে ঝাপটা দিয়ে আবার একটা হুঙ্কার ছাড়তেই ফড়িংয়ের ঠাকুমা কাঁপতে কাঁপতে উঠে বসে হাত জোড় করে বললেন, বাবাজি, তোমার হুঙ্কারে মুচ্ছ গিয়েছিলাম। বাবাজি বললেন, তাই তো আর এক হুঙ্কার দিয়ে তোমার মূর্ছা ভাঙালাম। একেই বলে বিষে বিষে বিষক্ষয়, মানে ডায়মন্ড কাট ডায়মন্ড।
এরপর বাবাজি ফড়িংকে দেখলেন। বড় বড় দুই চোখ দিয়ে পা থেকে মাথা, আবার মাথা থেকে পা পর্যন্ত বার কয়েক দেখে নিয়ে বললেন, ওকে আমার সাধন বেদিতে চিৎ করে শুইয়ে দাও। চিৎ করে বেদিতে শুইয়ে দেওয়া হলো। রক্তবর্ণের সিমেন্ট বাঁধানো গোলাকৃতি বেদি, মাথার ওপর বট গাছ, বেদির চারপাশে নিম, আমলকি আর যজ্ঞ ডুমুরের গাছ। ফড়িং বেদির ওপর শুয়ে আছে। বাবাজি নিজের ঘরে গেলেন। তাঁর দুই শিষ্য বেদির ওপর স্থাপিত যজ্ঞবেদিতে আগুন জ্বালিয়ে দিলেন। বাবা এলেন ত্রিশূল হাতে। কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থেকে মন্ত্র উচ্চারণ করতে করতে বেদি প্রদক্ষিণ করতে লাগলেন। এক পাক করে ঘোরেন আর তাঁর দুই শিষ্য ফড়িংয়ের শায়িত দেহে খাবলা খাবলা জলের ছিটে ছুঁড়ে মারেন এবং বাবা হুঙ্কার ছাড়েন। সেই হুঙ্কারে উপস্থিত তাঁতিপাড়ার লোক এবং অন্য যারা আশপাশ থেকে বাবাজির এই অলৌকিক কাণ্ড দেখতে জড়ো হয়েছিল তারা কেঁপে কেঁপে ওঠে। ঘণ্টাখানেক এইরকম চলবার পর বাবাজি স্থির হয়ে দাঁড়ালেন। তাঁর দুই প্রিয় সহচর এবং শিষ্য, যাদের নাম ঘণ্টা এবং কর্ণ, একসঙ্গে ডাকেন ঘণ্টা কর্ণ বলে। তাঁরা পিতলের ঘড়া থেকে বাবার মাথায় হড়হড় করে 2 ঘড়া জল ঢালবার পর বাবা বেদিতে উঠলেন। চারপাশ একেবারে শব্দহীন। আগেই সতর্ক করা হয়েছিল, কেউ কোথাও শব্দ করবে না। যে শব্দ করবে তার সমূহ বিপদ। অতএব কেউ শব্দ করার সাহস পাচ্ছে না। শ্বাস প্রশ্বাসও এমনভাবে চলছে যাতে তার থেকেও কণামাত্র শব্দ নিজের কানে না যায়। তাঁতিপাড়ার গোবিন্দর আবার খুক খুক করে কাশার অভ্যাস। যাতে কাশি না ওঠে তাই সে গামছা দিয়ে মুখ বেঁধে একটু তফাতে দাঁড়িয়ে আছে। বাবা বেদিতে উঠে ফড়িংকে 3 বার প্রদক্ষিণ করে ফড়িংয়ের বুকের ওপর পদ্মাসন করে বসলেন। হুঙ্কার দিয়ে 2-3 মন্ত্র পড়তেই প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফড়িং 2 পা তুলে শান বাঁধানো মেঝের ওপর আছড়াতে আছড়াতে চিৎকার করে উঠল, বাপরে গেলুম রে, বুকের ওপরে কোন ব্যাটা রে। ফড়িংয়ের চিৎকার শুনে বাবাজির জয়ধ্বনি শুরু হয়ে গেল। ফড়িংয়ের মা মরা ছেলে বেঁচে উঠে চিৎকার করছে শুনে ছেলের বুকের ওপর আবেগে ঝাঁপিয়ে পড়তেই ফড়িং বিষম যন্ত্রণায় কোকিয়ে উঠে বলল, আমায় ধরো না গো, ধরো না। ছেলে বাঁচল বটে, কিন্তু উঠে বসতে পারে না, কেবলই গোংরাচ্ছে। ছেলে এমন করছে কেন? ছেলে এমন করছে কেন? শঙ্কিত গলায় ফড়িংয়ের বাবা মা জানতে চাইলেন, সেই সঙ্গে আরো অনেক। ফড়িংয়ের ঠাকুমা বললেন, বাবাজি, এ তোমার কেমন লীলা? বাবাজি রুষ্ট গলায় বললেন, এটা কোনো লীলা ফিলা নয়, এ তো রোগা হাড় জিরজিরে ছেলে। ওর ওজন কত? আমার তো 80 মন। ওর বুকের ওপর পদ্মাসন করে বসতেই পাঁজরের হাড়গুলো ভেঙেছে। এখন বুকে প্লাস্টার করাও, মৃত্যুর চেয়ে প্লাস্টার ভালো। কথিত আছে এই ঘটনার পর তিনি আর কারো বুকের ওপর পদ্মাসন হয়ে মরা বাঁচাবার চেষ্টা করেননি। ফড়িংয়ের পাঁজর ভাঙার জন্য অনুতপ্ত হয়ে তিনি নাকি বলেছিলেন, আমার বংশের কারো ওজন বেশি হবে না, ক্রমে ক্রমে কম হবে। ভূতনাথ বাবাজি পুরো দস্তুর ত্রান্তিক হওয়ার আগে বিয়ে করেছিলেন। মামরা ছেলে শিবনাথ কলকাতায় পড়াশোনা করত। ভূতনাথ বাবাজি সত্যি সত্যি রোগা হতে আরম্ভ করলেন। মৃত্যুকালে তার ওজন হয়েছিল মোটে 50 মন। ছেলে শিবনাথও রোগা হয়ে মারা গেলেন 41 কেজিতে। ততদিনে মন বাতিল হয়ে কেজি এসেছে। শিবনাথের ছেলে ভোলানাথ বাড়তে বাড়তে 17 বছর বয়সে সেই যে 31 কেজিতে আটকে গেল, আজ 40 বছর বয়সেও সেই 31। 100 গ্রামও বাড়তে পারল না।
ভোলানাথের কথায়, সিদ্ধপুরুষ ছিলেন আমার ঠাকুরদা, যা ভেবেছেন এবং বলেছেন তাই হবে, অন্যথা হবে না। বলেছিলেন ক্রমে ক্রমে হ্রাস পাবে, ঠিক তাই হলো। মৃত্যুকালে তিনি ৮০ থেকে ৫০-এ নামলেন। পিতৃদেব ৪২ পেরোতে পারলেন না, আমি ৩১-এ আটকে আছি। এরপর থেকে ১০ কিলো করে কমতে থাকবে, সেটাই নাকি ঠাকুরদা নিয়ম করে গিয়েছিলেন। আমার যদি বিয়ে হতো এবং সন্তান জন্মগ্রহণ করত, তাহলে এই হ্রাসের মাত্রা কোথায় যেত বলো তো? হ্যাঁ, প্রথম সন্তান ২১-এ আটকে যেত, দ্বিতীয় ১১-তে, তৃতীয় তো বয়সে বাড়ত, কিন্তু ওজন তো ১ কিলোর বেশি হতো না। গোঁফদাড়িওয়ালা ছেলের ওজন ১ কিলো, এটা ভাবা যায়? কারণ পিতৃদেবের পর থেকে তো ১০ কিলো করে কমছে। এই জন্যই আর বিয়ে করার ভরসা পেলাম না। মোটামুটি এই হলো ভূতনাথ হালদার এবং তার পরবর্তী বংশধরদের সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাস কারো লেখা নয়, সবটাই লোকমুখে শোনা। ভূতনাথ বাবাজি যে ১৫ জন মৃত ব্যক্তির বুকের ওপর পদ্মাসন করে বসে তাদের প্রাণদান করেছিলেন, তার নাকি অনেক প্রত্যক্ষদর্শী ছিলেন। কিন্তু পিতৃদেবের এইসব কাণ্ড কারখানার কোনো প্রত্যক্ষদর্শীকে শিবনাথও কোনোদিন দেখেননি। বিস্তর অনুসন্ধান করে বুঝেছিলেন সবাই বলছে অন্য কারো কাছ থেকে শুনে, কিন্তু সেই অন্য ব্যক্তিটির দেখা তিনি মৃত্যুর আগে পর্যন্ত পাননি। তবে ঠাকুরদার অতুল কীর্তি ও কিংবদন্তি ভূতনাথ সম্পর্কে তার সুযোগ্য পৌত্র ভোলানাথ এখন গবেষণায় রত। অচিরেই ঠাকুরদাকে নিয়ে একটি প্রামাণ্য গ্রন্থ রচনা করবার ইচ্ছে তার আছে। বলে রাখা ভালো, ভোলানাথ বহু গুণের অধিকারী। নানা বিষয়ে পুস্তক রচনা করে কিছু পরিচিতি সে পেয়েছে। এ যাবৎ তার প্রকাশিত গ্রন্থগুলির নাম হল হাঁস মুরগি পালন পদ্ধতি, সচিত্র রন্ধন শিক্ষা, সচিত্র হারমোনিয়াম বাদন শিক্ষা, গাঁদা ফুলের চাষ, সচিত্র কুস্তি শিক্ষা, সচিত্র লাঠি খেলা শিক্ষা, সচিত্র হস্তরেখা বিচার, চোর ধরিবার উপায়, ঘুড়ির মাঞ্জা ও ঘুড়ি তৈরির শিক্ষা, তুবড়ি তৈরির পদ্ধতি। সব বই বার হয় নিজের প্রকাশন থেকে। ভোলানাথ গ্রন্থমালা সিরিজ এই শিরোনামে। প্রকাশনার নাম ভূতনাথ প্রকাশন। ভোলানাথের মাথায় আরও যেসব বই লেখার পরিকল্পনা আছে সেগুলি সম্পর্কে আমরা পরে জানতে পারব। আপাতত ভোলানাথের সঙ্গে পরিচিত হওয়া যাক। ধান জমি এবং পুকুর বাগান সহ ভূতনাথের বিষয় আশয় নিতান্ত কম ছিল না। অধিকাংশই শিষ্যদের দান। তস্যপুত্র শিবনাথ পেশায় ছিলেন উকিল। তিনি কিছু জমি জমা কিনেছিলেন। একবার এই অঞ্চলে প্লেগের মহামারী হয়েছিল। প্রাণ বাঁচাতে সবাই জলের দরে ভিটে মাটি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছিল। সেই সময় বুদ্ধি করে সস্তা দামে আরও জমি বাড়ি কিনে ফেলায় হালদার পরিবারে জমি জমার বাড়বাড়ন্ত। আস্তে আস্তে দিনকাল বদলে গেল। জমি খালি ফেলে রাখলে নানা উৎপাত শুরু হয়ে যায়। সেই আশঙ্কায় শ্রীমান ভোলানাথ ২০ বছর বয়সেই অনেকটা জমি নিয়ে তৈরি করে ফেলেছিল ভূতনাথ আবাসন। তারই সঙ্গে পরবর্তীকালে ভূতনাথ বাজার, ভূতনাথ ভাণ্ডার এবং ভূতনাথ ঔষধালয়। এই ঔষধালয়ে মোট ৪টি বিভাগ। একটি অ্যালোপ্যাথি, দ্বিতীয়টি হোমিওপ্যাথি, তৃতীয় আয়ুর্বেদিক এবং চতুর্থ হচ্ছে ভূতনাথের স্বপ্ন প্রদত্ত টোটকা। আশ্চর্যের ব্যাপার, শুরু থেকে এখন পর্যন্ত এই চতুর্থ বিভাগ অর্থাৎ ভূতনাথের স্বপ্ন প্রদত্ত টোটকার দোকানেই বিক্রি বেশি। ভূতনাথ প্রকাশনীর ভোলানাথ সিরিজের বইয়েরও ছোট্ট একটা দোকান ভূতনাথ বাজারে আছে। ভোলানাথ ওখানে বিক্রির একটা নতুন নিয়ম করেছে।
নিয়মটা হলো এই সিরিজের 3টি বই একসঙ্গে কিনে ভূতনাথ বাজারে ক্যাশ মেমো দেখালে 1 কিলো চামরমণি চাল অথবা 1 কিলো মুগ ডাল ফ্রি। অতএব ভোলানাথের বই কেনার জন্য স্কুটারে চেপে অন্য গ্রাম থেকেও লোক ছুটে আসে। এইসব ব্যাপার দেখে দিব্যি বোঝা যায় ভোলানাথের অর্থাভাব নেই। সে সারা দিন নানা রকম কাজে ব্যস্ত থাকে। শিশুদের স্কুল চালায়, ঘুড়িতে মাঞ্জা দেওয়ার ব্যবস্থা করে, তুবড়ি বানায়। এসব জিনিস সে বেচে না, আবাসনের ছেলেদের বিনে পয়সায় দিয়ে দেয়। ঘুড়ি বানাবার দোকানও তার আছে। আর আছে ভূতনাথ ব্যায়ামাগার। একবার কলকাতার বিখ্যাত এক ব্যায়ামবীরকে আনা হয়েছিল ভূতনাথ ব্যায়ামাগারের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে, সঙ্গে তার 2 কৃতী ছাত্র। গুরুর নির্দেশে শিষ্যরা শরীরের পেশি ফুলিয়ে নানা রকম খেলা দেখালেন। তারপর 20 মণ ওজনের ওয়েট লিফটিং দেখাবার আগে ব্যায়ামবীর, মানে যিনি লৌহমানব খেতাব পেয়েছেন, সেই মাননীয় অতিথি কিশলয় সামন্ত বললেন, এই ভূতনাথ ব্যায়ামাগারের খ্যাতি তিনি শুধু কলকাতায় বসেই শোনেননি, শুধু রোম অলিম্পিকে গিয়েও এর কথা তিনি তাঁর সাহেব বন্ধুদের মুখে শুনেছেন। অতএব এই সংগঠনের ছাত্রদের মধ্যে কেউ কি প্রথমে এই ভারোত্তোলনে অংশ নেবেন? মাত্র 20 মণ, এগিয়ে আসুন। প্রথমে বিশেষ কেউ এগোলো না। ভোলানাথ একজন মোটাসোটা লোককে কানে কানে কিছু বলতেই লোকটা এগিয়ে গেল। স্থানীয় লোকেরা তাকে বিলক্ষণ চেনে। লোকটার নাম গিরি পাণ্ডা। ধানকল থেকে চালের বস্তা পিঠে করে এসে লরিতে তোলে। মোট বওয়া ওর অভ্যেস আছে। তাই সেই গিরি গিয়ে দাঁড়ালো লৌহমানব কিশলয় বাবুর কাছে। তিনি করমর্দন করে বললেন, আপনার নাম? গিরি উত্তর দিল, বাবু, আমার নাম মিস্টার গিরি। কিশলয় বাবু বললেন, 20 কিলো আছে, তুলতে পারবে তো? 20-30 কোনো ব্যাপার নয়, পিঠে তুলে দিলে দিব্যি আধ মাইল হেঁটে যাব। নিন, তুলে দিতে বলুন। কিশলয় সামন্ত অর্থাৎ লৌহমানবের চোখ তখন গোল হতে শুরু করেছে। তিনি শুধু বললেন, তুলে দেব মানে? ওটা তো তোমাকেই তুলতে হবে, তাতেই তো বোঝা যাবে তুমি কতটা ওয়েট তুলতে পারো। গিরির মুখ দেখে মনে হলো সে যেন ব্যাপারটা বোঝাতে পারছে না। একটু বিরক্তভাবেই বলল, পিঠে তুলে না দিলে বুঝবেন কেমন করে যে আমি ভার বইতে পারি কিনা? কিশলয় বাবু বললেন, এটা পিঠে তোলার নিয়ম নেই, 2 হাতে করে একেবারে মাথার ওপর তুলতে হবে। গিরি বলল, এমন খেলায় আমি নেই। কিশলয় বাবু একটু অসন্তুষ্ট হয়ে বললেন, তাহলে বেরিয়ে যান, আই সে গেট আউট। এই গেট আউট কথাটার মানে গিরি জানে। বুকে রাগ চেপে সে সরে গেল। এরপর কিশলয় বাবু বললেন, 20 মণ তোলার মতো কেউ নেই এই ক্লাবে, তাহলে কেমন শিক্ষা হয়? এবার ভোলানাথের আত্মসম্মানে ঘা লাগলো। সে লোক দিয়ে খবর পাঠালো, 20 নয় 40 মণ করুন। আমাদের পরমারাধ্য শিক্ষক ভোলানাথ দা নিজে আসছেন। কিশলয় বাবু বললেন, আমরা পুরনো অভ্যাস বসে 20 মণ 40 মণ বলছি বটে, আসলে এগুলো এখন কিলোর হিসেবে হয়। তোমরাও ওতে 40 কিলো লাগাও, ভোলানাথ বাবু আসছেন। প্রথমে মাইকে ঘোষণা, তারপর হাততালি। হঠাৎ কিশলয় বাবুর হাততালি থেমে গেল। তার 2 চোখ বিস্ফারিত। তিনি দেখলেন খাদি রঙের ঢলঢলে একটা হাফ প্যান্ট আর সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরে এক মুখ পান চিবোতে চিবোতে যে আসছে সে একটা রোগা লিকলিকে মানুষ। প্যান্টের নিচের পা দুটো যেন 2টি শুকনো আখ। দোদুল্যমান হাত দুটি কঞ্চিকেও লজ্জা দেয়। সবাই চিৎকার করছে, ভোলানাথ জিন্দাবাদ, 3
চিয়ার্স ফর ভোলানাথ, 3 চিয়ার্স ফর ভোলানাথ। ভোলানাথ নিজেই এগিয়ে এসে কিশলয়বাবুর সঙ্গে করমর্দন করে বলল, নাইস টু মিট ইউ। কিশলয়বাবুর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। একটা ঢোক গিলে বললেন, আপনি 40 কিলো তুলবেন? ভোলানাথের গলায় একটা মোটা গাঁদা ফুলের মালা এই মাত্র কে যেন পরিয়ে দিয়ে গেল। ভোলানাথ গলা থেকে মালাটা খুলে নিয়ে বলল, হোয়াই নট? কিশলয়বাবু মনে মনে শঙ্কিত হলেন। তারই চোখের সামনে যদি মারাত্মক কিছু ঘটে যায় তাহলে তার দায় তিনি এড়াতে পারবেন না। পুলিশ থেকে পাবলিক সবাই বলবে, আপনি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক, আপনি কি ভোলানাথকে দেখেও বুঝলেন না এটা ওর কম্য নয়? 40 কিলো তো দূরের ব্যাপার, 5 কিলো ওর পক্ষে ওভারডোজ হয়ে যাবে। কিশলয়বাবু জিজ্ঞেস করলেন, আপনার নিজের ওজন কত? ভোলানাথ পানের পিক ফেলে উত্তর দিল, 31 কেজি স্যার। কিশলয়বাবু ধপাস করে বসে পড়ে বললেন, আমি এ কাজ করতে আপনাকে অনুমতি দিতে পারি না, আপনি আমায় ক্ষমা করবেন। ভোলানাথ কারো নিষেধ শোনার পাত্র নয়। ভূতনাথ ব্যায়ামাগারের অসম্মান সে সইতে পারবে না, এই অসম্মান গোটা গাঁয়ের। অতএব সে কারো তোয়াক্কা না করে বারবেলটার দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে 3 বার প্রণাম করল। কিশলয়বাবু নির্বাক, তিনি কেবলই ঘেমে যাচ্ছেন। শেষবারের মতো বললেন, প্লিজ প্লিজ ভোলানাথ বাবু, আপনি তুলবেন না, বিপদ হতে পারে। ভোলানাথ গ্রাহ্যই করল না। প্রণাম শেষ করে বারবেলটা 2 হাতের মুঠিতে ধরে ঠাকুরদার মতোই হুঙ্কার দিয়ে বলল, জয় ভূতনাথ বাবাজির জয়, জয় পবন নন্দনের জয়, জয় ভূতনাথের জয়। হুঙ্কার শেষ করেই এক ঝটকায় ভোলানাথ 40 কিলো ওজন দেওয়া বারবেল মাথার ওপরে তুলে 2 বার 2 পা ঘুরে আস্তে আস্তে মাটিতে নামাবার পর কিশলয়বাবু প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থায় পৌঁছে বললেন, ওয়াটার প্লিজ, গিভ মি ওয়াটার, প্লিজ গিভ মি ওয়াটার। কিশলয়বাবুকে জল দিতে এলো গিরি। জল খাওয়ার পর তিনি উঠে দাঁড়াতেই গিরি জিজ্ঞেস করল, আপনার ওজন কত বাবু? কিশলয়বাবু বললেন, 68। 68 উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে গিরি এক ঝটকায় চালের বস্তার মতো কিশলয়বাবুকে পিঠে ফেলে মাঠের মধ্যে ছুটতে আরম্ভ করল। কিশলয়বাবু চিৎকার করে বলতে লাগলেন, এটা কি করছো গিরি? এই যে গিরিবাবু। কিশলয়বাবু যত চেঁচান গিরি তত জিজ্ঞেস করে, ওজন কত? কিশলয়বাবু এবার চিৎকার করে উঠে বললেন, বলছি তো 68 কিলো। এবার গিরি মাঠের ওপর কিশলয়বাবুকে নামিয়ে দিয়ে কোমরের গামছা খুলে মুখ মুছে বলে, 68 যদি পিঠে নিতে পারি 20ও পারতাম। খালি হাতের জোরটাই দেখলেন, পিঠের দিকে তাকালেন না। অলিম্পিকে পিঠোত্তোলন করুন, সব সোনার উপ এদেশে। হ্যাঁ, সস্তায় মোট বইবার কুলি এদেশ ছাড়া কোথায় পাবেন? 3 পুরুষের অভ্যাস, খালি পেটেও 40 বইতে পারি। এই প্র্যাকটিসটার দাম দিলেন না? কিশলয়বাবু হতচকিত এবং বিমূঢ়ের মতো খানিকক্ষণ চারদিকে তাকালেন। পরে কাতর কণ্ঠে বললেন, আমায় ছেড়ে দিন, আমি কলকাতা যাব, আমায় ছেড়ে দিন। কিশলয়বাবুকে আপ্যায়ন জানাবার জন্য জনাই থেকে মনোহরা আর কলকাতা থেকে রসগোল্লা আনানো হয়েছিল। 2 প্লেট ভর্তি করে তার সামনে দেওয়ার পর কিশলয় একবার করুণ চোখে প্লেট দুটোর দিকে তাকালেন। তার সামনে ভোলানাথ দাঁড়িয়ে। ভোলানাথের পাশেই কোমরে গামছা বেঁধে দাঁড়িয়ে আছে
গিরি। এমনভাবে কোমরে গামছা জড়িয়ে রেখেছে যে দেখলেই মনে হবে এখনই সব যাত্রায় ঘাটে যাবে। কিশলয়বাবু প্লেটের দিকে হাত বাড়াতে গিয়ে গুটিয়ে নিলেন। একবার গিরির দিকে চোরা চোখে তাকিয়ে নিয়ে ভোলানাথকে বললেন, ভোলানাথ বাবু, আমার মিষ্টি খাওয়া বারণ। ভোলানাথ বলে উঠল, কিচ্ছু হবে না। সুগারের ভয় পাচ্ছেন তো? ভয় পাওয়ার কিছু নেই। মিষ্টির পর দুটো কাঁচা উচ্ছে চিবিয়ে খেলেই সব ঠিক হয়ে যাবে। এটা আমার ঠাকুরদা ভূতনাথের টোটকা। এই টোটকার জন্য এই গাঁয়ে কারো সুগার নেই। কিশলয়বাবুর মনে হলো গিরিও যেন কিছু বলতে চাইছে। তিনি আর কথা বাড়াবার ভরসা পেলেন না। খান দুই মিষ্টি খেয়ে উঠে পড়লেন। গাড়িতে তুলে দেওয়ার সময় ভোলানাথের সঙ্গে গলা মিলিয়ে গিরিও বলে উঠল, আমাদের ভুলে যাবেন না স্যার, মনে রাখবেন। আবার ডাকলে পায়ের ধুলো দেবেন। কিশলয়বাবু হাসবার চেষ্টা করলেন, কিন্তু হাসি ফোটাতে পারলেন না। মনে মনে বললেন, আমরণ তোমাদের কথা আমার মনে থাকবে বাবা, মনে থাকবে। কিশলয়বাবু চলে যাওয়ার পর সভা ভঙ্গ হল। বৃদ্ধ গঙ্গাধর মণ্ডল ভোলানাথের বাবার সমসাময়িক। তিনি থুরথুরিয়ে এগিয়ে এসে বললেন, হ্যাঁ রে ভোলা, ওই 40 কিলো তুই এই চেহারায় তুললি কেমন করে? এটাও কি ভূতনাথের আশীর্বাদ? ভোলানাথ উত্তর দিল, এরকম তাই ধরতে পারেন। যে কোনো সৎ কাজে ঠাকুরদা আমাকে সাহায্য করেন। একমাত্র নাতি তো, তাই আমার সঙ্গে সময় সুযোগ বুঝে প্রায় রোজই একবার দেখা করতে আসেন। হাজার হোক, রক্তের টান তো। গঙ্গাধর মণ্ডল ভোলার মুখের দিকে তাকিয়ে চোখ পিটপিট করতে করতে বললেন, হয়তো তাই হবে, নইলে এমন অসাধ্য সম্ভব হলো কেমন করে? ভোলানাথ বলল, কাকু, এত অবাক হওয়ার কিছু নেই, সবই তাঁর লীলা। ওই খালপাড়ের বাচ্চা ছেলেগুলো তো খালি পেটেই মাথায় ইটের পাঁজা নিয়ে দুখানা বাঁশের ওপর পা রেখে খালের নৌকো থেকে ডাঙায় উঠে আসে। একদিনও কারো পা হড়কায়নি। আমি আপনি পারবো? গঙ্গাধরবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, তাও তো সত্যি বটে। কাজের পর রোজ পেলে তবে খেতে পায়। এসব তো অভ্যেস, যাকে বলে প্র্যাকটিস। হ্যাঁ। ভোলানাথের সঙ্গে গঙ্গাধর মণ্ডলও এসে বসলেন ভূতনাথের সাধন বেদিতে। বেদিতে কেউ জুতো পরে বসে না। গঙ্গাধর বাবুও বসলেন না। ভোলানাথ বলল, এই যে দেখুন লৌহমানব কিশলয় বাবু, কেমন চমৎকার স্বাস্থ্য। কিন্তু দেখলেন তো, হ্যাঁ, সুগারের ভয়ে দুটোর বেশি মিষ্টি খেতে সাহস করলেন না। আর আমার ঠাকুরদা গুনে গুনে 20-25টা রসগোল্লা খেতেন। নো সুগার, নো কোলেস্টেরল, নো কোনো রোগভোগ। গঙ্গাধর মণ্ডল বললেন, আমারও সব সুগার সল্ট হিজিবিজি জিনিস নেই। তা হ্যাঁ রে ভোলা, মিষ্টি কি গুনে গুনে কিনেছিলি? ভোলানাথ উত্তর দিল, সব গিরির কাছে আছে। শালপাতা নিয়ে বসে যান, প্রাণ ভরে খেয়ে যান। ঠাকুরদার টোটকা আছে। ভোলানাথকে নিয়ে এই অঞ্চলের লোকেদের বিস্ময়ের শেষ নেই। ভূতনাথের চেহারা দেখে এবং তার চালচলন লক্ষ্য করলে বোঝা যেত ইনি যিনিই হন সামান্য মানুষ নন। কিন্তু ভোলানাথ তো তেমন নয়। চোখে ধরবার মতো ধর্তাই তো চেহারায় নেই। রোগা লিকলিকে গোবেচারা মার্কা চেহারা। ওই চেহারা নিয়ে মাঝে মধ্যে অসম্ভবকে সম্ভব করে ছাড়ে। একবার ভোলানাথ তাল গাছের মাথায় উঠেছিল তাল শাঁস খাওয়ার জন্য। খান-দুই কোপ মারার পর হাতের দাখানা হাত থেকে ছিটকে পড়ল নিচে।
ভোলানাথ অর্ধেক কাটা কাঁচা তালের কাঁদি ধরে জয় ভূতনাথ বলে ঝুলে পড়তেই কাঁদি শুদ্ধ ভোলানাথ পড়ল নিচে। আম গাছ, পেয়ারা গাছ, এমনকি নারকেল গাছ থেকেও লোক পড়ার কথা শোনা যায়, কিন্তু তাল গাছ থেকে ওইভাবে কাঁদি শুদ্ধ ভোলানাথ ছাড়া আর কেউ কখনো পড়েছে কিনা সেটা কারো জানা নেই। অত উঁচু থেকে পড়ে ভোলানাথ মিনিট 10 অজ্ঞান হয়েছিল। সবাই মিলে ঠাকুরদার সাধন বেদিতে শুইয়ে রেখেছিল ওই 10 মিনিটের মতো। তারপরেই ভোলানাথ উঠে বসে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করেছিল, পড়লুম কি করে বল দিনি? সকালে যে ভোলানাথ তালগাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই ভোলানাথকে বিকেলবেলা দেখা গেল ভূতনাথ বাজারে বসে সঙ্গীদের সঙ্গে তাল কেটে শাঁস বার করে খাচ্ছে। এই খবর শুনে তাঁতিপাড়ার দিদিমা বলেছিলেন, ধন্যী ছেলে বটে, কালে কালে ভোলানাথও ভূতনাথ বাবাজির মতো হয়ে উঠবে। ওর মধ্যে অবতারের লক্ষণ স্পষ্ট হচ্ছে, ওকে হেলা ফেলা করো না। ভোলানাথকে অবশ্য হেলা ফেলা করার প্রশ্নই ওঠে না। যারা বয়সে বড় ছিলেন তারা মনে মনে মান্যি করতেন। ভোলানাথ সারাদিনই নানা কাজে ব্যস্ত থাকত। শুধু রাত 12:31 গতে তাকে ডাকা নিষেধ। ওই 31 মিনিট পার হওয়ার পর আধ ঘন্টা ভোলানাথ তার পরমারাধ্য ঠাকুরদার সঙ্গে 30 মিনিট কথা বলতো। ভোলানাথের ভাষায় এটা নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার। ওই সময়টুকু সাধন বেদির কাছে কারো যাওয়া নিষেধ। এই ছিল ভোলানাথের দৈনন্দিন কাজ কারবার। কিন্তু সম্প্রতি ভোলানাথ বেজায় চিন্তিত। চিন্তাটা শুধু ভোলানাথের একার নয়, ভূতনাথ আবাসনের সবাইকার। ঘটনার শুরু এক রবিবার সকালে। ভোলানাথ নিজের বাড়ির বারান্দায় বসে মুড়ি আর তেলে ভাজা খাচ্ছিল। সবে গরম আলুর চপে দাঁত বসিয়েছে। তখনই ভোলানাথ সবিস্ময়ে দেখল ভূতনাথ আবাসনের দিক থেকে শ্রীযুক্ত ঘৃতগন্ধি চন্দ এবং তার স্ত্রী চন্দনাচন্দ অতি দ্রুত তার বাড়ির দিকে হেঁটে আসছেন। এমনভাবে হেঁটে আসছেন যাকে ঠিক হাঁটা বললে ঠিক বলা হয় না। দ্রুত হাঁটা এবং দৌড়ে আসা এই দুয়ের মাঝামাঝি যদি কিছু থাকে তাহলে সেটা তাই। চপ খাওয়া বন্ধ রেখে ভোলানাথ উঠে দাঁড়ালো। এবার দেখল শুধু দুজন নয়, তাদের পেছনে আরও জনাচারেক লোক। ভোলানাথের চোখ কুঁচকে উঠল। মনে মনে ভাবল, ব্যাপারটা কি? আবাসনের ব্যাপারে তো কারো কোনো অভিযোগ নেই, তবে কি অন্য কোনো কারণ? কাগজে প্রায়ই দেখে কলকাতার এখানে ওখানে ঘেরাও হচ্ছে। আবাসনের লোকেরা কি তাকে ঘেরাও করতে আসছে? কিন্তু তার তো কাজে কোনো গাফিলতি নেই। ওই গতিতে আস্তে আস্তে চন্দনাচন্দর হাওয়াই চটি খুলে গিয়ে তিনি মৃদু একটা হুমড়ি খেলেন। স্বামী ঘৃতগন্ধি বাবু তাকে এক হাতে তুলে নিয়ে প্রায় টানতে টানতে ভোলানাথের সামনে হাজির। ভোলানাথের হাতে তখনও চপটা ধরা। তাতে একটা কামড় দেওয়ার সময় এই বিপত্তি। কামড়েছিল কিন্তু গিলতে পারেনি, ফলে চপের একাংশ একটু নড়বড়ে হয়ে ঝুলে আছে। পাছে মাটিতে পড়ে যায় তাই গিরি এসে নড়বড়ে অংশটা নিয়ে নিজের মুখে পুড়ে ফেলল। গিরি আবার অপচয় ঠিক সহ্য করতে পারে না। ভোলানাথ ব্যগ্রকণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ঘৃতগন্ধিদা? বৌদি অত হাঁপাচ্ছেন কেন? ঘৃতগন্ধিবাবু জোরে জোরে দুবার শ্বাস নিয়ে বললেন, ভয়ানক, মানে ডেঞ্জারাস। সত্যি বলতে কি, রিয়েল ডেঞ্জারাস ব্যাপার। ভোলানাথ দুজনকে বসতে দিল। ততক্ষণে পেছনের দলটিও উপস্থিত।
তাদের মধ্যে গঙ্গাধর আছেন। ঘৃতগন্ধীবাবু কিছু বলার আগে গঙ্গাধরবাবু বললেন, বাবা ভোলানাথ, এসব কি শুনছি বাবা? তোমার পিতৃদেব আমার বাল্য বন্ধু, তারই অনুরোধে এই ভূতনাথ আবাসনে ফ্ল্যাট নিলাম। এখন এই বয়সে কোথায় যাব বলো তো বাবা? ভোলানাথ সবার মুখের দিকে তাকালো। সবার মুখেই উদ্বেগের ছায়া, কিন্তু কেন এই উদ্বেগ সেটা ভোলানাথ বুঝতে পারছে না। ভোলানাথ সবাইকে বসতে অনুরোধ করল। গিরি বারান্দার উপর একটা মাদুর বিছিয়ে দিতেই সবাই গুটি গুটি মাদুরে বসলেন। গঙ্গাধর মণ্ডল দেখলেন শালপাতার ঠোঙায় তখনও দুটো চপ আর দুটো বেগুনি রয়েছে। একটা বেগুনি হাতে তুলে নিতে নিতে বললেন, এগুলো ঠান্ডা করে খেতে নেই বাবা, খেতে খেতে বৃত্তান্তটা শোনো। এই ঘৃতগান্ধী, তুমি বলো। ঘৃতগন্ধী বাবুর স্ত্রী চন্দনাচন্দ সংশোধন করে দেওয়ার ভঙ্গিতে বললেন, গান্ধী নয়, গন্ধি। বেগুনিতে কামড় দিয়ে গঙ্গাধর বাবু বললেন, ওই হলো, এখন কি আর মাথার ঠিক থাকে মা? গিরি ঘর থেকে জল আর বাতাসা এনে সবাইকে দিয়ে বলল, একটু জল বাতাসা পান করুন, উত্তেজনা কমে আসবে। সবাই জল বাতাসা খেলেও ঘৃতগন্ধীবাবু আর তাঁর স্ত্রী শুধু জল খেলেন। অপচয় সহ্য হয় না বলে গিরি বাকি বাতাসাগুলো নিজের মুখে পুরে চিবোতে লাগলো। মিনিট পাঁচেক এইভাবে চলার পর ভোলানাথ বলল, এবার বলুন কি হয়েছে? ঘৃতগন্ধীবাবুর দিকে তাকিয়ে প্রশ্নটা করা হয়েছে, তাই ঘৃতগন্ধীবাবু বললেন, গতকাল রাত 2টোয়। এইটুকু বলেই স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি গো, তখন রাত 2টো তো? চন্দনাচন্দ মাথা নাড়তে নাড়তে বললেন, না, তখন 1:40 হবে। ঘৃতগন্ধীবাবু অস্বীকার করার ভঙ্গিতে বললেন, 1:40 কেমন করে হবে? 1:40-এ তো বাবুনকে বাথরুম করাতে নিয়ে গেলাম, ওই 2টোই হবে। চন্দনাচন্দ প্রবল আপত্তিতে মাথা নাড়তে নাড়তে বললেন, 2টো কিছুতেই হতে পারে না, 2টোতে আমি তো ভয় পেয়ে কাঁপছি। শোনো, সময়টা খুব মূল্যবান, 1 মিনিটের এদিক ওদিকে কেস গন্ডগোল হয়ে যেতে পারে। এবার ভোলানাথের ধৈর্যচ্যুতি ঘটল। একটা হুঙ্কার দিয়ে উঠল, চুপ! ধরা যাক 1:30 থেকে 2টো, এর মধ্যবর্তী কোনো সময় কি হয়েছে বলুন, কেসটা কি? ঘৃতগন্ধীবাবু ভোলানাথের আকস্মিক হুঙ্কারে চমকে উঠে ভোলানাথের দিকে তাকালেন। ইতিপূর্বেও তার মনে হয়েছে ওই সরু চিচিংয়ের ভেতর থেকে এমন বজ্রনীনাদ কেমন করে বার হয়। ঘৃতগন্ধীবাবু বললেন, ওই যে সময় আপনি বললেন, ওই সময় একটি ফোন এলো। আমি ভাবলাম এত রাত্রে কে ফোন করছে, তবে কি হালতু থেকে ফোন এলো নাকি ডোমজুর থেকে? ভোলানাথ প্রশ্ন করল, হালতু আর ডোমজুর এই 2টো জায়গার কথা মনে এলো কেন? ঘৃতগন্ধীবাবু উত্তর দিলেন, হালতুতে শ্বশুরালয়, তিনি রোগে শয্যাশায়ী, ভাবলাম বোধহয় তিনি দেহ রেখেছেন। আর ডোমজুরে আমার কারিগররা থাকে, সেখান থেকে বোধহয় দুঃসংবাদ, কেননা সেদিন দুপুরেই কিছু গয়না নিয়ে গেছে স্টোন সেট করবে বলে। হয়তো বাসে বা ট্রেনে ছিনতাই হয়েছে, কিন্তু তা নয়, অত্যন্ত দুর্বিনীত একটু পুরুষ কণ্ঠ। সেই কণ্ঠ আমাকে বলল। ভোলানাথ প্রশ্ন করল, কি বলল? ঘৃতগন্ধীবাবু বললেন, ওই রাত 2টোয়। কথাটা বলেই ঘৃতগন্ধীবাবু স্ত্রীর দিকে তাকালেন, তারপর বললেন,
না না, দুটো নয়, ওই 1:30 থেকে 2টোর মধ্যবর্তী সময়, যেটা ভোলানাথ বাবু বেঁধে দিয়েছেন। সেই সময়ে আমাকে ঘুম থেকে তুলে দুর্বিনীত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর বাবার নাম কি? আমি একটু ঘাবড়ে গিয়ে ভাবতে লাগলাম, এত রাতে বাপের নাম শুধোয় কে? আমি বললাম, সুগন্ধি চন্দ। বারান্দায় বসা জনা 6 লোক, তাদের মধ্যে থেকে মৃদু গলায় কে যেন মন্তব্য করল, দুগ্ধগন্ধি হলেই তো ভালো ছিল, দুধ থেকেই তো ঘি। ভোলানাথ ঘাড় ফিরিয়ে একবার সবার দিকে তাকালো, এবার প্রশ্ন করল, তারপর কি বলল? ঘৃতগন্ধি বাবু বললেন, তারপর বলল, তোর বাবার নাম ভুলিয়ে দেব। আমি বললাম, কেন? লোকটা বলল, সেসব পরে জানবি, আগামী মঙ্গলবারের মধ্যে 1 লাখ টাকা আমাকে দিবি, না দিলে তোর ছেলেকে তুলে নিয়ে যাব। তখন ছেলে ফেরত পাওয়ার রেট হবে 5 লাখ। মঙ্গলবার রাত্রে 3 নম্বর রেলগেটের কাছে রাত্রি 10টায় বাজারের ব্যাগে 1 লাখ টাকা নিয়ে হাজির থাকবি। আমি ঠিক সময়ে এসে টাকা নিয়ে যাব, না এলে ছেলে যাবে, তখন দিতে হবে 5 লাখ। ঘৃতগন্ধি বাবু একটু দম নিয়ে বললেন, এবার আমি কি করব? আপনার তো অনেক ক্ষমতা, ঠাকুরদাকে স্মরণ করে কিছু একটা উপায় বাতলে দিন। ভোলানাথ গম্ভীর হয়ে গেল, গম্ভীর গলাতেই বলল, ঠাকুরদার সময়ে এইসব কেস হতো না, তাই ঠাকুরদার ডায়েরিতে এর কোনো টোটকা বা বিধান নেই। ঘৃতগন্ধি বাবু এবার কাহিল গলায় বললেন, তাহলে আমার কি গতি হবে? চন্দনাচন্দ ফ্যাঁস করে কেঁদে ফেলে বললেন, একে তো আমার ছেলে বাবুনকে তুলে নিয়ে যাবে, আপনি ভাই কিছু একটা ভেবে বার করুন। ভোলানাথের মনে পড়ল, ঠাকুরদার ডায়েরিতে লেখা আছে, যখনই কোনো কঠিন সমস্যার প্রতিকার করতে হবে এবং প্রতিকার করার বুদ্ধি বা উপায় যখন মনে আসবে না, তখনই গম্ভীর হয়ে চোখ বুজে থাকবে। তাতে নিজের ভাবনা শক্তি সংহত হবে এবং প্রতিকার প্রার্থী ওই অবস্থা দেখে কিছুটা মনোবল পাবে। অতএব ভোলানাথ গম্ভীর হয়ে গেল এবং চোখ বন্ধ করে ভাবনা চিন্তা সংহত করতে লাগলো। সবাই ভোলানাথের দিকে তাকিয়ে। ভোলানাথ চোখ আর খোলে না। ইতিমধ্যে একটা বিশ্রী ব্যাপার ঘটল। ভোলানাথের একটা পোষা ষাঁড় ছিল। গভীর কৃষ্ণবর্ণের সেই ষাঁড়টির বলবান শিং জোড়াকে এই অঞ্চলের সবাই সমীহ করত। ভোলানাথের অনুগত সেই ষাঁড়টির নাম ভোলানাথ রেখেছিল কালো মানিক। ভোলানাথ গিরি এবং তার সাঙ্গপাঙ্গরা ছাড়া সবাই কালো মানিককে যে সমীহ করত সেটা ভয়ে। ভোলানাথ চোখ বুজে ভাবনা চিন্তা সংহত করছিল বটে, কিন্তু অন্যরা তো চোখ খুলেই ছিলেন। তারা দেখলেন কালো মানিক আসছে, আর কালো মানিক বোধহয় ভেবেছিল তার গুরুর চারপাশে এত লোক কেন? গুরুকে বসিয়ে এরা কি কোনো বদ মতলব বাঁটছে? প্রভু ভক্ত কালো মানিক মুহূর্তে ক্ষেপে গিয়ে শিং বাগিয়ে দৌড় শুরু করল। ভীতকণ্ঠে ঘৃতগন্ধি ভোলানাথের পদ্মাসনের একটি পায়ের পাতা কোনো রকমে খুঁজে পেয়ে বলে উঠলেন, এসে গেছে, ও এসে গেছে। চোখ না খুলে নির্বিকার কণ্ঠে ভোলানাথ বলল, ওকে আসতে দিন, আমি জানতাম ওকে আসতে হবে। আপনারা স্থির হয়ে বসুন। স্থির হয়ে বসার উপায় ছিল না। কালো মানিক প্রবল প্রতাপে ক্রমশ নিকটবর্তী হচ্ছে। গঙ্গাধর মণ্ডল হাতের লাঠিটা তুলে নিয়ে বললেন,
এটা ভূতনাথ বাবাজির সিদ্ধপীঠ হলেও এতটা রিস্ক নেওয়া যায় না, আমি চললুম। চন্দনাচন্দের পরনে ছিল লাল রঙের শাড়ি, ঘৃতগন্ধিও পরেছেন লাল গেঞ্জি। অতএব স্বাভাবিকভাবেই কালোমানিকের দৃষ্টি তাদের দিকে। উপায়ন্তর না দেখে ওরাও ছুটতে আরম্ভ করলেন। হৈহট্টগোলে কি ভাবনা শক্তি সংহত করা সম্ভব? অতএব ভোলানাথকে চোখ খুলতে হলো। চোখ খুলেই দেখল তার প্রিয় কালোমানিক ভূতনাথ আবাসনের সম্মানিত আবাসিকদের তাড়িয়ে বেড়াচ্ছে। ভোলানাথ হাঁক দিল, কালোমানিক, অসভ্যতা না করে এদিকে এসো, কাম হিয়ার কুইক। কালোমানিক মাথা নিচু করে ভোলানাথের সামনে এসে দাঁড়ালো। ভোলানাথ গিরিকে ডেকে বলল, গিরি, ওকে বাতাস আর জল দে, মাথা আর শরীর ঠান্ডা হবে। পায়ে গাউটের ব্যথা আছে বলে প্রাণবল্লভ প্রামাণিক মুদ্রিত চক্ষু ভোলানাথের পেছনে লুকিয়েছিলেন। কালোমানিক যখন গিরির দেওয়া বাতাসা কড়মড়িয়ে খাচ্ছে, তখন প্রাণবল্লভবাবু বললেন, আপনার কালোমানিক তো দেখছি ইংরেজিও বোঝে। ভোলানাথ বলল, কেন বুঝবে না? আপনার কুকুর যদি ইংরেজি বোঝে, আমার কালোমানিক কেন বুঝবে না? ষাঁড় বলে নাকি গরু বলে? গরুর সবটাই পজিটিভ প্রোডাক্ট, দুগ্ধ থেকে মূত্র পর্যন্ত, এমনকি তার বিষ্ঠাও অতি পবিত্র। প্রাণবল্লভবাবু বললেন, আমি তাহলে এবার উঠি। আপনি একটু মাই ডিয়ার কালোমানিকদার প্রতি নজর রাখুন। ঘৃতগন্ধি চন্দর ব্যাপারটা ধীরে ধীরে ভূতনাথ আবাসনের সবাইকে ভাবিয়ে তুলল। 1 লাখ টাকা তো চারটিখানি ব্যাপার নয়। টাকা দিলেই যে চিরতরে ঝামেলা মিটে যাবে এমন ভরসাই বা কোথায়? কে বলতে পারে? 1 লাখ টাকা পাওয়ার 1 বছর বাদেই আবার টাকার বায়না করবে না? আর একে তো ঠিক বায়না বলা যায় না, এ যেন হুমকি। একবার যদি ভূতনাথের আবাসনের কারো কাছ থেকে 1 লাখ টাকা আদায় করতে পারে, তাহলে তো ওই আবাসনটাই লুঠেরাদের কোষাগার হয়ে যাবে। খুশি হলেই মাঝরাত্রিরে ফোন করে প্রথমে বাবার নাম জিজ্ঞেস করবে, তারপরই লাখ টাকা দাবি করে বসবে। এরকম অবস্থায় সবারই চিন্তা হওয়ার কথা। নানা জন নানা রকম পরামর্শ দিচ্ছেন ঘৃতগন্ধি বাবুকে। কেউ বলছেন পুলিশে খবর দেওয়া হোক। কারো পরামর্শ, পুলিশে হবে না, মিলিটারি ডাকা হোক। ঘৃতগন্ধি বাবুর স্ত্রী চন্দনা চন্দকে আবাসনের মহিলা পরামর্শ দিচ্ছে, ছেলে নিয়ে বাপের বাড়ি পালাও। সব কথাই ভোলানাথের কানে আসছে। যত সে শুনছে ততই ভেতরে ভেতরে সে ব্যস্ত হয়ে উঠছে। ভূতনাথের ডায়েরি তার সম্বল, কিন্তু সেই ডায়েরিতে এসব কথা তো থাকবে না। ভোলানাথ বড় বেকায়দায় পড়ে গেল। এতদিন শুধু আবাসনের লোকেরাই নয়, অন্য লোকেরাও নানা ব্যাপারে ভূতনাথের সাহায্য আর পরামর্শ পেয়ে এসেছে। এবার যদি সে কিছু করতে না পারে, তাহলে তার ওপর লোকের বিশ্বাস টলে যাবে। ভোলানাথ একা একাই ভাবতে থাকে। ইতিমধ্যে আবাসনের গজাননবাবু বললেন, একটা কিছু বিহিত না করলে তো ঘৃতগন্ধির স্ট্রোক হয়ে যাবে। শুনতে পাই রোজ রাতে মধ্যরাতে স্বর্গীয় ভূতনাথ বাবাজির সঙ্গে তোমার নাকি সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়। তুমি না হয় সেই সিদ্ধ পুরুষকেই একাধিকবার জিজ্ঞেস করে দেখো। বিকেলের দিকে গিরি এসে বলল, গুরু, কেসটার কোনো ফয়সালা হলো? ভোলানাথ মাথা নেড়ে বুঝিয়ে দিল, এখনো কিছু হয়নি। ভোলানাথকে গোড়া থেকেই গিরি গুরু বলেই সম্বোধন করে। গিরি একটু চুপ করে থেকে বলল, ঘৃতগন্ধি বাবু লোকটাও খুব সুবিধের নয়। সোনার দোকান আছে, আবার বন্ধকি কারবারও করে, সোনা মারার অভ্যেসও আছে। আমার মার বালাজোড়ার কি হাল করে ছেড়েছিল। ভোলানাথ বলল,
ওসব কথা এখন ভাবলে চলবে না গিরি। ওরা ভূতনাথ আবাসনের লোক, ওদের স্বার্থ আমাকে আগে দেখতে হবে। গিরি বলল, তা কি করবে ভেবেছ? ভোলানাথ বলল, কিছুই তো ভেবে উঠতে পারছি না। মাথার ভেতরটা একেবারে খাঁ খাঁ করছে। ভাবছি আজ রাতে ঠাকুরদার সঙ্গে এই বিষয়ে একটা কথা বলবো। ভোলানাথ আজ আর কোথাও বের হলো না, কিন্তু নিজের বারান্দায় বসেও শান্তি নেই। দফায় দফায় লোক আসছে, হরেক রকম জিজ্ঞাসা আর পরামর্শ, কিন্তু কোনোটাই ভোলানাথের মনে ধরল না। এই সব বিষয়ে ঠাকুরদার এখন আর কোনো আগ্রহ আছে কিনা সেটা ভোলানাথ বুঝতে পারছে না। যদি একবার রেগে যান তাহলে 7 দিন পর্যন্ত এই সৌজন্যমূলক সাক্ষাৎকার বন্ধ থাকবে। সে আবার আর এক বিপদ। তবুও আবাসনের বিপদে এইটুকু ঝুঁকি তাকে নিতেই হবে। ভোলানাথ লক্ষ্য করল আবাসনের ঘরের বাতিগুলো রাত 10টার মধ্যেই নিভে যেতে লাগল। অন্যদিন রাত 11:30 পর্যন্ত কারো কারো ঘরের জানলায় বাতি দেখা যায়। এসব যে ভয় পাওয়ার লক্ষণ তা ভোলানাথ বুঝতে পারে। গিরির নেতৃত্বে স্পেশাল পাহারার ব্যবস্থা হলেও ভোলানাথ জানে এটা তেমন কিছু নয়। লোকটা তো টাকা নিতে এই ভূতনাথ আবাসনে আসবে না। মঙ্গলবার রাত 10টায় সে অপেক্ষা করবে 3 নম্বর রেলগেটের কাছে। ওই জায়গাটা এমনিতেই নির্জন। রাত 8টার পর পথচারী প্রায় থাকেই না। দুপাশে জলাজমি আর জঙ্গল, মাঝে মধ্যে কিছু লরি যাতায়াত করে। ভোলানাথের ভাবনা বেড়েই চলে। ভোলানাথ লক্ষ্য করে দেখেছে রোগ যন্ত্রণা আর ভাবনা, বিশেষ করে দুশ্চিন্তা, রাত হলেই বাড়তে থাকে। এরই মধ্যে গিরি এসে একবার বলে গেল, ঠাকুরদার কাছে কথাটা একবার পেড়ে দেখবেন, যদি দয়া করে কিছু বলে দেন। গিরির বিশ্বাস একমাত্র নাতিকে কিছু না কিছু একটা বলবেনই। গিরির মধ্যেও চিন্তা হচ্ছে তার গুরুকে নিয়ে। গুরুর সম্মান তার কাছে বড় কথা। ভোলানাথ সতর্ক করে দিয়ে বলল, রাত 1টার আগে আমার খোঁজ করবি না। গিরি এলো 1টা বাজার পরেই। গুরুর দিকে তাকিয়ে বুঝল গুরু চিন্তিত, কপালে ভাঁজ। ভাঁজ আর সোজা হয় না। মনে মনে শঙ্কিত হয়ে গিরি ভাবল, তবে কি ঠাকুরদা কিছুই বলেনি? নাতিকে ফিরিয়ে দিল? এতদিনের সৌজন্যমূলক সাক্ষাৎকারের এই ফল? একটুক্ষণ চুপ করে থেকে গিরি বলল, গুরু, উনি কি কিছুই বলেননি? ভোলানাথ উত্তর দিল, একটা কিছু বলেছেন বটে, কিন্তু কি যে বলেছেন সেটাই বুঝতে পারছি না। গিরি অবাক গলায় বলল, সে কি গো, এমন বলা বললেন যে তুমি বুঝতে পারলে না? ভোলানাথ বলল, না। গিরি আবার প্রশ্ন করল, যাই হোক, কিছু তো একটা বলেছেন, সেটা কেমন কথা? কি বলেছেন? ভোলানাথ বলল, মনে হচ্ছে সাংকেতিক ভাষায় কিছু বলেছেন। আমার কথা শুনে বললেন, কা কা 2 ছেড়ে 1 ধা, মা ধরে দূরে যা, রসুলের নিকা দেখে কা ছেড়ে ঘাস খা, লোকটার লো আগে রাখ। গিরি বলল, বাবা, এ যে কঠিন অঙ্ক, এর সমাধান হতে মঙ্গলবার এসে যাবে। তার চেয়ে বরং পুলিশকে বলো, ওরা যা পারে করবে, ওদের অনেক বুদ্ধি। তাছাড়া বন্দুক টন্দুক ওদের কাছে থাকে। ভোলানাথ বলল, আমাকে আর একটু ভাবতে দে। মঙ্গলবার হতে 1 দিন বাকি। ঠাকুরদার ডায়েরি ঘেঁটে দেখি কোনো সূত্র পাই কিনা। গিরি চলে গেল। ভোলানাথ বারান্দা ছেড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করল। গিরি দেখল গুরুর ঘরের বাতি জ্বলে উঠল। তার মানে গুরু কাজে বসেছেন। সোমবার দুপুরেই গিরির ডাক পড়ল।
গিরিকে দেখে ভোলানাথ বলল, পেয়ে গেছি, ঠাকুরদার কথার অর্থ বুঝতে পেরে গেছি। গিরি অবাক চোখে তার গুরুকে দেখতে দেখতে বলল, মানেটা কি? ভোলানাথ হাসতে হাসতে বলল, খুব সোজা, ওই কথাটার মানে আমাদের কালো মানিক। গিরি গুরুর পায়ের কাছে বসে পড়ে বলল, কালো মানিক কোন হিসেবে হলো? ভোলানাথ বলল, কা কা 2 ছেড়ে 1 ধা। মানে দুটো কা কার মধ্যে একটাকে ধারণ কর, মা ধরে দূরে যা, মানে মা শব্দটা ধর। রসুলের নিকা দেখে কা ছেড়ে ঘাস খা, অর্থাৎ 3 নম্বর রেলগেট ওই জায়গাটার পুরনো নাম রসুলগঞ্জ। নিকা দেখে ঘাস খা। ঘাস কে খায়? গরু। এবার লোকটা লো আগে রাখতে বলেছে। এবার দেখ, কালো মানিক হয়ে গেল। নিকার কা ছাড়তে বলেছে। সাংকেতিক অর্থের সমাধান হয়ে যাওয়ার পর গিরি বলল, কিন্তু এই কেসে আমাদের কালো মানিক কি করবে? ভোলানাথ বলল, করবে না, করবে না, করাতে হবে। কি করাবো, কেমন ভাবে করাবো, সেটাই ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে। তুই একটু লেবু চা বানা, আমি প্ল্যান কষতে থাকি। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোলানাথ তার সাধের কালো মানিককে নিয়ে যত্রতত্র ঘুরল। সন্ধে হওয়ার পর গিরিকে বলল, আমি ফিরে না আসা পর্যন্ত আমার ঘরে থাকিস, আমি একটু ঘুরে আসছি। রাত্রি 9টা নাগাদ ভোলানাথ আর কালো মানিক ফিরে এলো। ভোলানাথের বাড়ির সামনে আবাসনের লোকেরা ভিড় করে দাঁড়িয়ে। ভোলানাথ সবার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, গিরি, গিরি, কালো মানিককে কিছু খেতে দে, বেচারার বড্ড খিদে পেয়েছে। ভোলানাথের কথা শেষ হতেই গঙ্গাধর মণ্ডল এগিয়ে এসে বললেন, বাবা ভোলা, তুমি তো দিব্যি তোমার আদরের কালো মানিককে নিয়ে চড়ে বেড়াচ্ছ, কিন্তু এদিকে যে আমরা উৎকণ্ঠায় মরছি। ভোলানাথ বলল, নতুন কিছু হলো নাকি? গঙ্গাধর মণ্ডল বললেন, আজ একটু আগে সেই দুর্বিনীত কণ্ঠের লোকটা ঘৃতগন্ধি বাবুকে ফোন করে মনে করিয়ে দিয়েছেন আগামীকাল ঠিক 10টায় যেন টাকা সমেত হাজির থাকেন। পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলে আমি জানতে পারবো, তাতে প্রাণহানির আশঙ্কা। ভোলানাথ বলল, প্রাণহানি কেন হবে? আমরা তো পুলিশকে কোনো খবর দিইনি। ঘৃতগন্ধীবাবু বললেন, তা দিইনি, কিন্তু টাকাটা তো তাহলে দিতেই হচ্ছে, কিন্তু অত টাকা আমি পাবো কোথায়? ভোলানাথ অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, যা পারেন ব্যবস্থা করুন, বাকিটা আমি দেখছি। আপনি কাল সকালে আমার কাছে একটিবার আসবেন, আমি সব ব্যবস্থা করে দেব। আবাসনের লোকেরা চলে গেলেন বটে, কিন্তু বেশ বোঝা গেল ভোলানাথের এহেন ব্যবস্থায় তাঁরা কেউই খুশি হননি। সবাই চলে যাওয়ার পর গিরি এসে বসল গুরুর কাছে। আস্তে আস্তে বলল, গুরু, কালকের ব্যবস্থাটা কেমন হবে? ভোলানাথ উত্তর দিল, প্ল্যান কষা হয়ে গেছে। ঘৃতগন্ধিদা বাজারের ব্যাগে টাকা নিয়ে যাবে, তুই তার সঙ্গে থাকবি। 4 নম্বর রেলগেটের একটু আগে গোটা কয়েক বকুল গাছ আছে, আমি তার যে কোনো একটায় গাছে চড়ে বসব। তারপর ঘৃতগন্ধিদা তোকে নিয়ে এগিয়ে যাবে। লোকটা টাকা নিতে এলে ব্যাগটা দেওয়ার আগে 2-4টে কথা বলে মিনিট 5-7 সময় নিবি।
লোকটা যেন বুঝতে না পারে তুই ফালতু বকছিস। ওই 5 মিনিটেই যা হওয়ার হবে। প্ল্যানটা ঘৃতগন্ধি বাবুকেও জানাবার দরকার নেই। কথা শেষ করে ভোলানাথ বলল, গিরি, সিধুর দোকানে জিলেপি ভাজছে? গিরি উত্তর দিল, নিশ্চয়ই ভাজছে, কেন, তুমি খাবে? ভোলানাথ বলল, কালো মানিককে একটু জিলেপি খাওয়া। সাত সকালেই ঘৃতগন্ধি বাবু এসে হাজির। ভোলানাথ তখন ব্যায়ামাগারে তার শিষ্যদের কুস্তি শেখাচ্ছে। জনা কয়েক বয়স্ক লোক এই ব্যায়ামাগারে নানা রকম আসন শিখতে আসেন। গজানন বাবু আর প্রাণবল্লভ বাবু রোজ সকালে ভোলানাথের এখানে আসেন সবাসন শিখতে। এই আসনে নাকি প্রেশার ঠিক থাকে। ভূতনাথ আবাসনের সবার প্রেশারই এখন কম বেশি ঊর্ধ্বগামী। প্রায়ই সবাসন করতে করতে গজানন বাবু আর প্রাণবল্লভ বাবু ঘুমিয়ে পড়েন। মাঝে মাঝে নাকি তাদের নাক ডাকার আওয়াজও অন্যরা শুনতে পান। আজ একটু ঘুমিয়ে পড়লেও নাক ডাকছিলেন না। অন্যদিকে দীনবন্ধু সাঁতরা আর নীলরতনবাবু রোজই বজ্রাসন শিখতে আসেন, কিন্তু বজ্রাসনের প্রস্তুতি নিতে নিতেই সময় চলে যায়। কোনোদিনই আর বজ্রাসন সম্পূর্ণ হয় না। আজও তাদের সেই নিত্যকার মতো প্রস্তুতি পর্ব চলছিল। এমন সময় ঘৃতগন্ধি বাবুকে এখানে দেখে সবাই এগিয়ে এলেন। শুধু আসতে পারলেন না গজানন বাবু আর প্রাণবল্লভ বাবু, কারণ তারা ঘুমিয়ে পড়ায় ঘৃতগন্ধি বাবুর উপস্থিতি টের পাননি। ভোলানাথ এগিয়ে আসতেই ঘৃতগন্ধি বাবু বললেন, আজ সেই অভিশপ্ত মঙ্গলবার। ভোলানাথ বলল, জানি। ঘৃতগন্ধি বাবু বললেন, 1025 কুড়িয়ে বাড়িয়ে জোগাড় হয়েছে। এসব কেসে কি ইনস্টলমেন্ট চলে? ভোলানাথ উত্তর দিল, বোধহয় চলে না, তবে টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। একটা দামি বাজারের ব্যাগ জোগাড় করুন, নয়তো কিনুন। কিনে ব্যাগটা আমাকে দেবেন। তারপর যখন যেতে হবে তখন আপনাকে খবর দেব। ঘৃতগন্ধি বাবু বললেন, এখন আমি কি করব? ভোলানাথ বলল, রোজ এই সময় যা করেন তাই করবেন। আমি খবর পাঠালে চলে আসবেন। দুপুরের পর ভূতনাথ আবাসনের লোকেরা ভোলানাথের খোঁজ করতে এসে দেখল ভোলানাথ নেই। ভোলানাথ, গিরি, এমনকি কালোমানিক কেউ নেই। কেউ একজন বলল, ভোলানাথ কি কেটে পড়ল? অন্যজন বলল, 3 পুরুষের ভিটে ছেড়ে ভোলা যাবে কোন চুলোয়? নানা লোকে নানা কথা বলে আর ঘৃতগন্ধি-বাবু কেঁপে কেঁপে ওঠেন। কিন্তু ভোলানাথ ছাড়া তাঁর আর কোনো গতি নেই বলে তিনি ঘরের মধ্যেই পায়চারি করেন, না হয় খাটে শুয়ে পড়েন। মনে মনে অপেক্ষা করেন কখন ভোলানাথের ডাক আসবে। ঘন ঘন ঘড়ির দিকে তাকান আর থেকে থেকে জানলা দিয়ে বাইরে উঁকি মেরে দেখেন খবর দেওয়ার লোক আসছে কিনা। এরকম একটা দুঃসময়ে কারো মাথায় ঠিক থাকে না, থাকতে পারার কথাও নয়। ঘৃতগন্ধি-বাবুর বাড়িতে আজ আর রাতের রান্নার আয়োজন নেই, কেই বা করবে? স্ত্রী চন্দনাচন্দর তো শরীর হিম হয়ে আসছে। তার কেবলই মনে হচ্ছে পুরো টাকার ব্যবস্থা না থাকলে ওই দুর্বিনীত লোকটা হয়তো তার স্বামীকে মারধর করবে। যে লোকটার কণ্ঠস্বর এত দুর্বিনীত এবং কর্কশ, তার হাতের মার কখনোই কোমল হতে পারে না। হয়তো পেটে ছোড়াই ঢুকিয়ে দেবে। চন্দনা তার স্বামীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, ওদের হাতে কি অস্ত্র থাকে? যেমন ধরো ছোড়া, রিভলভার, এইসব? ঘৃতগন্ধি-বাবু ভয় পাওয়া গলায় বললেন, থাকতে পারে। এই ধরনের লোকেরা খালি হাতে আসে না। চন্দনা এবার জেদের গলায় বললেন, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। ঘৃতগন্ধি-বাবু প্রশ্ন করলেন, কোথায়? চন্দনা বললেন, ওই 3 নম্বর রেলগেটে। ঘৃতগন্ধি-বাবু এবার ঈষৎ ক্ষেপে গিয়ে বিরক্ত গলায় বললেন,
আমি কি জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাচ্ছি যে জোরে যেতে হবে? তুমি দরজা জানলা বন্ধ করে ঘরে থাকবে, আমি ছাড়া কারো ডাকে দরজা খুলবে না। চন্দনা এবার স্বামীর আর একটু কাছে এসে বললেন, তোমায় যদি লোকটা মারধর করে? ঘৃতগন্ধীবাবু উত্তর দিলেন, কপালে থাকলে মার খেতে হবে। চন্দনা চন্দর আবার প্রশ্ন, যদি পেটে ছুরি ঢুকিয়ে দেয়? ঘৃতগন্ধীবাবু হতাশ গলায় বললেন, কপালে থাকলে তাও হতে পারে, হয়তো 3 নম্বর রেলগেটের কাছেই মরে পড়ে থাকবো। তোমরা ভোরবেলা গিয়ে আমার বডিটা কালেক্ট করো। চন্দনা এবার বললেন, সেই জন্যই তো সঙ্গে যেতে চাইছি, বাসি বডির চাইতে টাটকা বডি তাহলে কালেক্ট করতে পারবো। একে তো ভয় এবং দুশ্চিন্তা ঘৃতগন্ধীবাবুকে কুড়ে কুড়ে খাচ্ছে, তার মধ্যে স্ত্রী চন্দনার এই রকম কথা শুনে রেগে যাওয়াই স্বাভাবিক। কিন্তু স্ত্রীর ওপর রাগ করার মতো শান্তিটুকু এখন তার নেই। তাই তিনি কিছুটা কাতর গলাতেই বললেন, তাহলে তুমি একা কেন? আমার ছেলে বাবুনকেও সঙ্গে নিয়ে চলো, ছোড়া খেয়ে মরবার সময় বাপের মুখে জল দিতে পারবে। ঘৃতগন্ধীবাবু আবার জানলা দিয়ে উঁকি দিলেন। ইতিমধ্যে চন্দনা আবার একবার ঠাকুর ঘর থেকে ঘুরে এসে পকেটে আরও 2টো ফুল ঢুকিয়ে দিতে দিতে বললেন, এটাও পকেটে রাখো। 20 রকম ঠাকুরের পায়ের ফুল জোগাড় করেছি, এটা হচ্ছে ঘরের ঠাকুর। এবার হাঁ করে এই চরণামৃতটুকু গিলে ফেলো। চরণামৃত গিলতে গিলতে ঘৃতগন্ধীবাবুর মনে হলো দুপুরের পর থেকে এত রকমের চরণামৃত পেটে পড়েছে যে পেটে ছুরি বসালে রক্তের বদলে প্রথম দফায় খালি চরণামৃতই কলকল করে বেরিয়ে আসবে। এছাড়া গলায়, কোমরে এবং 2 হাতে অন্তত 15 মাদুলি বাঁধা হয়ে গেছে। কিন্তু কোনো কিছুতেই ঘৃতগন্ধীবাবু স্বস্তি পাচ্ছেন না। ঠিক এই রকম সময়েই দরজায় টোকা পড়ল। বেল না বাজিয়ে টোকা দিচ্ছে কে? প্রথমে ঘৃতগন্ধী এবং চন্দনা দুজনেই শঙ্কিত হলেন। পরে ঘৃতগন্ধীবাবুর মনে হলো হয়তো ভোলানাথ লোক পাঠিয়েছে। স্ত্রীকে বললেন, দরজার আলোটা জ্বেলে দাও, আমি দরজা খুলছি, মনে হচ্ছে ভোলানাথের লোক এসে গেছে। ঘৃতগন্ধীবাবু প্রথমে দরজার ছিটকিনি খুললেন। দরজার ডাঁসাটা নামিয়ে দরজা একটু ফাঁক করতেই ঘরের বাতি নিভে গিয়ে ঘরটা বিলকুল অন্ধকার হয়ে গেল। আসলে চন্দনা দরজার বাতি জ্বালাতে গিয়ে উত্তেজনায় আর ভুলক্রমে ঘরের বাতির সুইচ টিপে জ্বলন্ত বাতি নিভিয়ে ফেলেছেন। কিন্তু প্রাণবল্লভবাবু তো এত শত জানেন না। তিনি ওপরতলার প্রতিবেশী ঘৃতগন্ধীবাবুকে একটু সাহস জোগাতে দেখা করতে এসেছিলেন। দরজা ফাঁক হতেই তিনি ঘরের মধ্যে পা বাড়িয়েছেন, আর তখনই ঝুপ করে ঘর অন্ধকার হয়ে যাওয়ায় ঘৃতগন্ধীবাবুও ভয় পেয়ে দরজা বন্ধ করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। পারবেন কেমন করে? প্রাণবল্লভবাবুর আধখানা শরীর ঘরের মধ্যে ঢুকেছে, বাকি আধখানা দরজার বাইরে। ওই অবস্থায় দরজা বন্ধ হবে কি করে? অন্ধকারে কেউ কাউকে দেখতে না পাওয়ায় এই বিপত্তি। প্রাণবল্লভবাবু দরজার পাল্লা চাপা খেয়ে চেঁচাচ্ছেন, এটা কার ফ্ল্যাট? বলি, এটা হচ্ছে কি? অন্ধকারে এই হুড়োহুড়িতে চন্দনার হাতে ধাক্কা লেগে টেবিলের ওপর থেকে চিনে মাটির ফুলদানিটা মেঝে পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। চন্দনা চিৎকার করে উঠে বললেন, আমার ঘরের জিনিস ভাঙছে কে? প্রাণবল্লভবাবু দরজা চাপা পড়ে কাতর গলায় বলছেন, দরজা ছাড়ুন, মরে যাব যে। চন্দনা ভয় আর রাগ মেশানো গলায় বলে চলেছেন, 3 নম্বর রেলগেট ছেড়ে আপনি এখানে এলেন কেন? যান যান, রেলগেটে গিয়ে অপেক্ষা করুন, যান। চন্দনার কথা শুনে ঘৃতগন্ধীবাবুও চিৎকার করে উঠে বললেন, এবার বাছা ধনকে বাগে পেয়েছি। ভেবেছ এখান থেকেই টাকা নিয়ে চলে যাবে?
দরজাটা দু হাতে চেপে ধরে ঘৃতগন্ধীবাবু তাঁর স্ত্রীকে বললেন, থানায় ফোন করো, তাড়াতাড়ি ফোন করো। বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, পা কাঁপছে, জলদি ফোন লাগাও, বলো এখনই গাড়ি নিয়ে চলে আসতে। ঘরের বাতি জ্বালার কথা কারও মনে পড়ল না। অন্ধকারে ডায়েরিটা ফোনের কাছ থেকে নিয়ে চন্দনা থানার নম্বর খুঁজতে লাগলেন, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। চন্দনা নম্বরটা মনে করার চেষ্টা করতে করতে স্বামীকে বললেন, নম্বর কত? ঘৃতগন্ধীবাবু নম্বরটা বললেন। অন্ধকারেই চন্দনাচন্দ ডায়াল ঘোরালেন। ওদিক থেকে হ্যালো শোনা মাত্র চন্দনা চঞ্চল কণ্ঠে বলে উঠলেন, দেখুন স্যার, আমি ভূতনাথের ভিটের ভূতনাথ আবাসন থেকে বলছি। ফ্ল্যাট নম্বর 2/4, মানে দোতলার 4 নম্বর ফ্ল্যাট। আমার নাম মিসেস চন্দনা চন্দ। গাড়ি নিয়ে চলে আসুন। আসছেন তো? প্লিজ প্লিজ দেরি করবেন না। ফোন নামিয়ে রেখে চন্দনা বললেন, আসছে, গাড়ি নিয়ে আসছে, এবার মজা দেখাবো, তুমি চেপে ধরে রাখো। হ্যাঁ। ঘৃতগন্ধীবাবু বললেন, একা পারছি না, তুমিও হেল্প করো। ঘরে আর একটা পুরুষ মানুষ থাকলে বেটাকে বস্তায় ঢুকিয়ে বেঁধে রাখতাম। প্রাণবল্লভবাবুর অবস্থা অতীব শোচনীয়। কাঠের দরজার মধ্যে তার আধখানা শরীর। এবার দুজনের চাপে তার কথা বলার শক্তিও ফুরিয়ে গেল। কেবলই গোঙাতে লাগলেন। দরজার পাল্লার চাপ যে এমন ভয়ঙ্কর, সে অভিজ্ঞতা ইতিপূর্বে প্রাণবল্লভবাবুর হয়নি। প্রতিবেশীকে সাহস জোগাতে এসে তিনিই এখন শহীদ হতে চলেছেন। ব্যাপারটা কতদূর পর্যন্ত গড়াতো কে জানে, কিন্তু গিরি এসে পড়ায় ঘটনাটা আর গড়ালো না। ঘৃতগন্ধীবাবু অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন। চন্দনাচন্দ স্বামীর সঙ্গে গলা মিলিয়ে বারংবার ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু প্রাণবল্লভবাবুর শরীরের যা কাহিল অবস্থা, তাতে ক্ষমা করবার মতো অবস্থাও নেই। গিরি তাকে ধরে ধরে নিয়ে গিয়ে ফ্ল্যাটে দিয়ে এলেন। প্রাণবল্লভবাবুর স্ত্রী একটি বেসরকারি স্কুলে সংস্কৃত পড়ান। তিনি স্বামীকে দেখে আঁতকে উঠে বললেন, তোমার এইরূপ দশা কি প্রকারে হলো? লঙ্কাকাণ্ডে অথবা ঘটোৎকচ বধে কিংবা অধুনা কার্গিলেও তো এমন হয় নাই। তোমার অর্ধ অঙ্গে কোন পিশাচ এইরূপ লাঞ্ছনা দিল? প্রাণবল্লভবাবু কাতরাতে কাতরাতে বললেন, বৃথা বাক্য ব্যয় না করিয়া দ্রুত ডাক্তার ডাকো। সময়ে অসময়ে অত মাস্টারনি সাজিতে হইবে না। ওদিকে গিরি ততক্ষণে কম্পিত ঘৃতগন্ধীবাবুকে নিয়ে 3 নম্বর রেলগেটের দিকে রওনা দিচ্ছে। কিছু পথ আসবার পর দেখা গেল সৎকার সমিতির একটা গাড়ি বড় রাস্তা থেকে ভূতনাথ আবাসনের দিকে যাচ্ছে। গাড়িটা গিরিকে দেখে একটু গতি কমালো। ড্রাইভারের পাশে বসা লোকটা জিজ্ঞেস করল, দাদা, এটাই তো ভূতনাথ আবাসনে যাওয়ার রাস্তা? গিরি বলল, হ্যাঁ। কোথায় যাবেন? লোকটি উত্তর দিল, ফ্ল্যাট নম্বর 2/4, মিসেস চন্দনা চন্দ। গিরি মাথা নাড়তেই গাড়িটা চলে গেল। ঘৃতগন্ধীবাবু বললেন, কার নাম বলল? গিরি হাঁটতে হাঁটতে উত্তর দিল, মিসেস চন্দনা চন্দ। ঘৃতগন্ধীবাবু বললেন, ওটা তো আমার বউয়ের নাম। আমার বাড়িতে সৎকার সমিতির গাড়ি যাচ্ছে কেন? ও গিরি, ও গাড়ি আমার বাড়িতে কেন? গিরি নিজের হাত ঘড়ি দেখে বলল, ওসব পরে ভাবা যাবে, পা চালিয়ে চলুন, সময় নেই। 3 নম্বর রেলগেটের কাছাকাছি এসে ঘৃতগন্ধীবাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। গিরির দিকে তাকিয়ে ফিসফিসে গলায় বললেন, বাবা গিরি, তোমার হাতে যে ব্যাগ, তাতে পুরো 1 লাখ আছে তো? গিরি ব্যাগটা ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে উত্তর দিল, ওসব আপনাকে ভাবতে হবে না, নিজেকে শক্ত করুন। ঘৃতগন্ধীবাবুর কণ্ঠস্বর সকাল থেকেই অন্যরকম হয়ে গেছে। শব্দ বেরোতেই চায় না। তিনি কোনো রকমে বললেন, দেহ মনে শক্তি থাকলে তো শক্ত হব,
আমার যে বড্ড পেট গোলাচ্ছে। গিরি বিরক্ত গলায় বলল, পেট গোলাচ্ছে মানে? সকাল থেকে কিছু খাননি? একদম খালি পেট নাকি? ঘৃতগন্ধীবাবু সন্তর্পণে খুক খুক করে কাশলেন। তারপরে বললেন, একেবারে খালি পেট তা কেমন করে বলি? ঠাকুরের প্রসাদ হিসেবে খান কয়েক নকুলদানা, গোটা 2 বাতাসা আর দেদার চরণামৃত পেটে জমা আছে। গিরি বলল, যা জমা আছে তা জমিয়ে রাখুন, এখন যেন পায়খানা না পায়। ঘৃতগন্ধীবাবু আরও কাহিল গলায় বললেন, বেশি ভয় পেলে আমার তো ওঠাই পায়, এখন একটু একটু পাচ্ছে। গিরি এবার ধমক দেওয়ার মতো করে বলল, ওসব চলবে না, চেপে রাখুন। 3 নম্বর রেলগেটের কাজটা বেজায় অন্ধকার। এদিকে রাস্তাতেও কোনো আলো নেই। কোনো কালে ছিল কিনা তাও ঘৃতগন্ধীবাবু জানেন না। রাস্তার দুপাশে ঝাঁকড়া মাথাওয়ালা অনেক রকম গাছগাছালি থাকায় অন্ধকার আরও ঘন হয়ে গেছে। ঘৃতগন্ধীবাবু ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে গিরির পেছনে পেছনে আসছেন। গিরি এবার দাঁড়ালো, ফিসফিস করে ঘৃতগন্ধীবাবুকে বলল, ঠিক জায়গায় এসে গেছি। ঘৃতগন্ধীবাবু অন্ধকারে হাত বাড়িয়ে গিরির একটা হাত ধরে বললেন, আমার তো এসে গেছে, কিন্তু তিনি কি এসেছেন? গিরি নিজের হাত ঘড়িটা চোখের সামনে তুলল, কিন্তু কিছুই দেখতে পেল না। মনে মনে সময়ের হিসেব করে নিয়ে বলল, বোধহয় 10টা বাজেনি, বাজলেই এসে যাবে, এখন চুপ করে দাঁড়ান। গিরি রেলগেটের দিকে পেছন ফিরে রাস্তার দুপাশে তাকালো। তার গুরু যে কোন গাছে চড়ে বসে আছে সেটা বোঝার উপায় নেই। গুরুর সঙ্গে কালো মানিকেরও আসবার কথা। তাকে এই অন্ধকারে খুঁজে পাওয়া মানুষের সাধ্যের বাইরে। অন্ধকারের সঙ্গে ওর গায়ের রং মিশে যায়। ভূতনাথ আবাসনের অনেক লোক লোডশেডিংয়ের রাতে শায়িত কালো মানিকের গায়ে হুমড়ি খেয়ে পড়েছে, যার জন্য গুরুর নির্দেশে লোডশেডিং হলেই গিরি হাঁক পেরে ডাকে, কালো মানিক, ঘরে আয়। সাবধানতার জন্য ইদানিং কালো মানিকের গলায় পেতলের ছোট্ট একটা ঘণ্টা বেঁধে দেওয়া হয়েছে, যাতে চলাফেরার সময় লোকেরা বুঝতে পারে কালো মানিক আসছে। ওরা দুজনে 3 নম্বর রেলগেটের কাছে অপেক্ষা করতে থাকে। যদিও এটা নামে রেলগেট, কিন্তু সত্যিকারের কোনো গেট নেই। কোনো লরি বা গাড়ি এসে খোলা গেটের সামনে দাঁড়ায়। কেউ একজন নেমে দুপাশ দেখে হাতের ইশারা করলে তবে গাড়ি লাইন পেরোয়। এই খোলা গেটে কিন্তু আজ পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর নেই, অন্তত গিরি জানে না। ওরা দুজনে প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করছে। এর মধ্যে একটা গাড়িকেও ওরা এই পথে যেতে দেখেনি। ঘৃতগন্ধীবাবু বললেন, গিরি, আর কতক্ষণ? আমার যে পা কাঁপছে, দাঁড়াতে পারছি না। ওদিকে মানে পেটের অবস্থাও তেমন সুবিধের নয়। গিরি বলল, তাহলে চেপে বসুন, আমাদের তো অপেক্ষা করতেই হবে। একটু পরে রাস্তার উপর আলো দেখা গেল। গিরি বলল, মনে হচ্ছে কোনো গাড়ি আসছে। গিরি পকেট থেকে ছোট্ট একটা টর্চ বার করে জ্বালালো। জেলেই নিভিয়ে দিয়ে বলল, চলুন ওই গাছটার পেছনে যাই, কোনো শব্দ করবেন না। ঘৃতগন্ধীবাবু বললেন, আমার যে কাশি পাচ্ছে। গিরি এবার ধমকের গলায় বলল, চেপে থাকুন। ঘৃতগন্ধীবাবুর গলা জলে ডোবা মানুষের মতো অসহায় এবং বিপন্ন। সেইভাবেই বললেন, এত জিনিস কি একসঙ্গে চাপা যায় গিরি? গিরিও সঙ্গে সঙ্গে বলল, অসময়ে আপনার এত জিনিস পাই বা কেন? আপনি অত্যন্ত বেয়াক্কেলে লোক, আপনার পিসে মশাইয়ের মতো। নৌকোয় উঠে মাঝগঙ্গায় গেলেই তারও সব পেত। নৌকো থেকে কি গঙ্গার বুকে ওই সব করা যায়? গিরির ধমক খেয়ে ঘৃতগন্ধীবাবু চুপ করে গেলেন।
গাছের আড়াল থেকে ওরা দেখল এবড়ো খেবড়ো রাস্তার ওপর গাড়ির হেডলাইটের আলোটা জোরালো হয়েছে। তার মানে গাড়িটা বেশ কাছাকাছি এসে গেছে। ঘৃতগন্ধীবাবু জীবনে এদিকে আসেননি, আজই অন্ধকারে হোঁচট খেতে খেতে এসেছেন মানে আসতে বাধ্য হয়েছেন। তিনি গিরিকে বললেন, ভাই গিরি, প্রবল ভূমিকম্প হয়ে পথ ঘাট বাড়ি সব ওলট পালট হয়েছিল তো লাতুরে, কাগজে ছবি দেখেছি। 3 নম্বর রেলগেটের রাস্তাতেও কি তার প্রতিক্রিয়া হয়েছিল? গিরি বলল, আপনি কেমন লোক? একবার বলছেন বাবা গিরি, এখন বলছেন ভাই গিরি। বাপ ভাই যে গুলিয়ে ফেলছেন। ঘৃতগন্ধীবাবু বললেন, পেট গোলালে কি মাথার ঠিক থাকে বাবা? গিরি ফিস করে একটু আওয়াজ করে বলল, চুপ। একটা ত্রিপল ঢাকা দেওয়া লরি আস্তে আস্তে এসে রেলগেটের কাছে দাঁড়ালো। হেডলাইটের আলোয় রেল লাইনটা চকচক করছে। ড্রাইভারের পাশ থেকে কে একজন লাফ দিয়ে নামল। ঘৃতগন্ধীবাবু শঙ্কিত গলায় বললেন, বেটা টাকা নেওয়ার জন্য লরি নিয়ে এসেছে, ছোড়া টোড়াগুলো কি কোমরে গুঁজে রেখেছে? গিরি কোনো উত্তর দিল না। লোকটা নেমে যেতেই লরিটা আস্তে আস্তে লাইন পেরিয়ে চলে গেল। লোকটা আর লরিতে উঠল না। গিরি প্রথমে ভেবেছিল লোকটা বুঝি ড্রাইভারের সহকারী, সিগন্যাল দেখতে নেমেছে। কিন্তু এবার মনে হলো না, এই হচ্ছে সেই লোক। কিন্তু লোকটা অন্ধকারে দাঁড়িয়ে কিছু একটা করছিল। কি করছিল সেটা বোঝা গেল না। গিরি ঘৃতগন্ধীবাবুকে নিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। পেছন দিক থেকে এবার কা কা শব্দে 3 বার কাকের ডাক শোনা গেল। গিরি জানে এটাই গুরুর সংকেত। তার গুরু একসময় মাস্টার রেখে হরবোলা শিখেছিল। সেই বিদ্যে নানা সময় অনেক কাজে এসেছে। গিরি তার গুরুর কাছ থেকে শুধু কুকুর আর বেড়ালের ডাক রপ্ত করেছিল। গিরি হাতের ব্যাগটা ঘৃতগন্ধীবাবুর হাতে দিয়ে বললেন, এটা ধরুন। ঘৃতগন্ধীবাবুর শরীর কাঁপছে। তিনি বললেন, রাতে কাকের ডাক অত্যন্ত অমঙ্গলজনক। আসবার সময় দেখলাম মিসেস চন্দনা চন্দর কাছে সৎকার সমিতির গাড়ি যাচ্ছে। মানে ওই লোকটাই আমার বডি নেওয়ার জন্য আগে ভাগে আমার বউয়ের নাম করে গাড়ি ডেকেছে। গিরি বলল, চুপ করুন, এবার শুরু হচ্ছে আসল খেলা। আমরা এখন খতরো কা খিলাড়ি। ঘৃতগন্ধীবাবু কাঁদতে কাঁদতে বললেন, আমি যে বাবা আনাড়ি। গিরি ঘৃতগন্ধীবাবুকে নিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে রাস্তায় নামল। আবার কাকের ডাক শোনা যেতেই গিরি টর্চ জেলে বলল, আমরা হাজির। মুখে কালো কাপড় বাঁধা একটা লোক এগিয়ে এসে বলল, আপনারা কে? ঘৃতগন্ধীবাবু কাঁপতে কাঁপতে হাত তুলে নমস্কার করে বললেন, আমি ঘৃতগন্ধী চন্দ, আপনার টেলিফোন পেয়ে। ঘৃতগন্ধীবাবুকে কথা শেষ করতে না দিয়ে লোকটা বলল, টাকা এনেছেন? ঘৃতগন্ধীবাবু বললেন, হ্যাঁ। লোকটা প্রশ্ন করল, পুরো টাকা আছে তো? ঘৃতগন্ধীবাবু গিরির দিকে তাকাতেই গিরি বলল, হ্যাঁ স্যার, আপনি গুনে দেখতে পারেন। লোকটা বলল, অত টাকা গোনার সময় নেই, কিন্তু আপনি কে? ঘৃতগন্ধীবাবু বললেন, ও হচ্ছে গিরি, সম্পর্কে আমার ভাইপো। লোকটা বলল, কেমন ভাইপো? আপনার তো কোনো ভাইপো নেই। ঘৃতগন্ধীবাবু বললেন, আপনি নয়, আমি ওর কাকাতো কাকা। লোকটা বলল, সেটা আবার কেমন জিনিস? এবার গিরি এগিয়ে এলো। গুরু তাকে 5-7 মিনিট সময় নিতে বলেছেন। অতএব সে বলল,
স্যার, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার কাকা স্বর্গীয় হরধনু হালদার এবং ঘৃতগন্ধি বাবুর কাকা মধুগন্ধ এবং তাদের মামাতো মামা সৌগন্ধ বাবু, এদের মধ্যে আত্মীয়তার নিবিড় সম্পর্ক ছিল। হরধনু বাবু যখন ধনুষ্টঙ্কার রোগে হুমড়ি খেয়ে মারা গেলেন, তখন মধুগন্ধ বাবু আর সৌগন্ধ বাবু দুজনে মিলে আমাকে দত্তক নিলেন। সেই সুবাদে লোকটা রুষ্ট গলায় গিরিকে থামিয়ে দিয়ে বললেন, অত বংশবৃত্তান্ত আমার জানার দরকার নেই। ওই ধনুষ্টঙ্কার রোগটা কি থেকে হয়? গিরি বলল, স্যার, রোগটার নাম কেউ কেউ জানে, কিন্তু কিসে থেকে হয় সেটা তো অনেকেই জানে না। আপনার এই যে জানবার ইচ্ছে, সেটা কিন্তু আপনার জ্ঞান পিপাসার লক্ষণ। ধনুষ্টঙ্কার হচ্ছে ধনুক নিয়ে খেলা করতে করতে টঙ্কার, অর্থাৎ চিৎকার করে উপুর হয়ে পড়ার নামই ধনুষ্টঙ্কার। এই রোগটা আসে পেট এবং পাকস্থলী থেকে। হ্যাঁ। লোকটা বলল, ব্যাস ব্যাস, হতেই হবে। আপনারা কে কার আত্মীয়, কে কোন রোগে মরল, তা জানার আমার দরকার নেই। টাকা দিন। গিরি বলল, স্যার, টাকা এবং মালপোয়া দুটোই আপনার জন্য এনেছি। আমাদের ভূতনাথ বাজারে সিধুদা যা মালপোয়া ভাজে না, অমন জিনিস এশিয়াতে পাবেন না। সিধুদার বাবা দ্বারকা জ্যাঠা ছিলেন পুরস্কার পাওয়া কারিগর। তার মালপোয়া বিদেশে যেত উড়োজাহাজে চেপে। হ্যাঁ। লোকটা এবার ধমক দিয়ে উঠে বলল, ও ফালতু কথা শোনবার সময় আমার নেই। টাকা দিন। ব্যাগটা কোথায়? গিরি মনে মনে ভাবছে, 5-7 মিনিট বোধহয় হয়ে গেছে, গুরু কখন দেখা দেবে। ঘৃতগন্ধীবাবু ব্যাগটা আগের কথা মতো গিরির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বাবা গিরি, তুমি ওর হাতে ব্যাগটা তুলে দাও। গিরি বাঁ হাতে ব্যাগটা নিয়ে ডান হাত পকেটে ঢুকিয়ে কিছু একটা বার করল। অন্ধকার বলে কেউ কিছু দেখতে পাচ্ছে না। ব্যাগটা দিতে যাওয়ার মুখে বলল, না কাকু, হাজার হোক আপনি আমার সাক্ষাৎ কাকাতো কাকা। নিজের সৎ রোজগারের টাকা মহাপুরুষের হাতে আপনিই তুলে দিন। আগে শেখানো ছিল। তাই ঘৃতগন্ধীবাবু বললেন, না 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 না, তা হয় না। এই শ্রদ্ধার্ঘ তোমার হাত দিয়েই দিতে চাই। তুমি তো আমার সন্তান তুল্য। লোকটার যেন ধৈর্যচ্যুতি ঘটে গেল। কর্কশ গলায় ধমক দিয়ে বলে উঠল, কি ন্যাকামি হচ্ছে? যে কোনো একজন দিলেই হবে, দিন। লোকটা অন্ধকারে হাত বাড়ালো। গিরি অন্ধকারেই ব্যাগটা তার হাতে দিতেই লোকটা বলল, ব্যাগের হ্যান্ডেলটা এমন আঠা আঠা কেন? গিরি বলল, বোধহয় মালপোয়া রস লেগে গেছে। লোকটা বলল, আমি মালপোয়া চাই না, টাকা চাই। গিরি বলল, স্যার, টাকাটা ওই ব্যাগেই আছে, মালপোয়া হাঁড়িতে। লোকটা অন্ধকারে ব্যাগটা ধরে বলল, 1 লাখ টাকার এত ওজন? গিরি বলল, কেন হবে না স্যার? মানুষের চাইতে টাকার ওজনই তো বেশি। তাছাড়া টাকাটা আছে একটা কাঠের বাক্সে। তাছাড়া ওর মধ্যে রয়েছে মালপোয়ার হাঁড়ি। ওটা হলো দানের দক্ষিণা। লোকটা বলল, ঠিক আছে, বলে রওনা দিতে যাচ্ছিল। তখনই অন্ধকার জঙ্গলের ভেতর থেকে ঘণ্টার ধ্বনি এগিয়ে আসতে লাগলো। গিরি ব্যাপারটা বুঝতে পেরেও বলল, এই নির্জন অন্ধকারে ঘণ্টা বাজায় কে? ঘৃতগন্ধীবাবু তো সত্যি কিছু জানেন না, তাই তিনি বললেন, জঙ্গলের মধ্যে কোনো মন্দির টন্দির নেই তো? মঙ্গলবার অমাবস্যায় সেখানে হয়তো পুজো হচ্ছে, নরবলিও হতে পারে। যেদিক থেকে ঘণ্টার ধ্বনি এগিয়ে আসছিল ওরা 3 জনেই সেই দিকে তাকালো। ঘৃতগন্ধীবাবু আর লোকটা দেখল বিচিত্র একটা দৃশ্য। কালো অন্ধকারে দুধের মতো সাদা দুটো ডান্ডা এগিয়ে আসছে।
ওই সাদা ডান্ডার নিচে জ্বলজ্বল করছে দুটো চোখ। গিরি ওরে বাবা রে বলে লোকটাকে জড়িয়ে ধরল। লোকটা বলল, ওটা কি? গিরি বলল, জানি না স্যার। ঘৃতগন্ধীবাবুও লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বললেন, কে রে বাবা, এ কে? এবার তীব্র একটা শীষের আওয়াজ, সেই সঙ্গে নাকে সুরে ছড়ার মতো কে যেন ক্ষণক্ষণে গলায় বলতে লাগলো, অন্ধকার ধন্দপুরি মাঠের পরে নামলো বুড়ি, বুড়ির মাথায় জটার ছটা, তারপরে কালো মানিক গাঁথা, হই হই হুররে। অন্ধকারে যে বস্তুটিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছিল সে এবার দ্রুত গতিতে এগিয়ে আসতেই গিরি আর ঘৃতগন্ধী লোকটাকে সামনে ঠেলে দিল। টর্চের জোরালো আলো চারপাশ ঘুরে লোকটার চোখের ওপর পড়ল। এবার ভোলানাথের কণ্ঠস্বর শোনা গেল, কালোমানিক, অ্যাকশন! সঙ্গে সঙ্গে কালোমানিক দুই শিং দিয়ে লোকটার প্যান্টের বেল্ট সহ শূন্যে তুলে ধরল। লোকটা ঝুলছে অথচ ব্যাগটা হাত ছাড়া করেনি। লোকটার হাত থেকে ব্যাগটাও তারই মতো শূন্যে ঝুলছে। ঘৃতগন্ধীবাবু এবার মনে একটু জোর পেয়ে বললেন, চমৎকার! জয় বাবা ভোলানাথ, জয় বিপদবন্ধু কালোমানিক। লোকটা কদর্য লোভী, ব্যাগটা হাত ছাড়া করেনি। গিরি বলল, করবার উপায় নেই, ব্যাগের হ্যান্ডেলে গড়াল গাছের আঠা মাখানো আছে, যে কোনো কেমিক্যাল আঠার ঠাকুরদা, ব্যাগের হ্যান্ডেল না কাটলে ওই রকম ঝুলেই থাকবে। টর্চের আলো এবার সবই স্পষ্ট দেখা যাচ্ছে। ঘৃতগন্ধীবাবু বললেন, কালোমানিকের শিং দুটো অত সাদা হলো কেমন করে ভোলা? ভোলানাথ উত্তর দিল, হয়নি, করতে হয়েছে। অন্ধকারে ওকে তো দেখা যাবে না, কিন্তু দুধ সাদা শিং দুটো খালি এগিয়ে আসবে, সেই সঙ্গে গলার ঘণ্টা। একটা মানুষের ভয় পাওয়ার পক্ষে এটাই যথেষ্ট। তাই শিং দুটোকে হোয়াইট করে দিয়েছি, পাকা রঙে, রোদ জলে নষ্ট হবে না। এবার থেকে লোডশেডিং হলে আপনারাও বুঝতে পারবেন কালোমানিক আসছে। কালোমানিকের শিঙের ওপর ঝুলতে ঝুলতে লোকটা বলল, আমাকে নামাবার ব্যবস্থা করুন, এভাবে ঝোলাই ওয়াশ করলে আমি তো মরে যাব। ভোলানাথ বলল, একটু অপেক্ষা করো বাবা, ঠিক সময়ে সরকারি লোকেরা এসে তোমাকে নিয়ে যাবে। এবার দেখা গেল আলো জ্বালিয়ে পুলিশ জিপ এসে দাঁড়ালো কালোমানিকের সামনে। ভোলানাথ বলল, কালোমানিক, নামিয়ে দে। ব্যাগ শুদ্ধ নামানো হলো। পুলিশ অফিসার বললেন, ব্যাগে কত টাকা আছে? ভোলানাথ বলল, একটাও টাকা নেই, আছে কাঠের বাক্স আর এক হাঁড়ি ঘুঁটে, ওটাই লোকটার মালপোয়া। একই গাড়িতে ভোলানাথ, গিরি আর ঘৃতগন্ধীবাবু এলেন। আস্তে আস্তে পুলিশ অফিসার বললেন, আপনাকে ধন্যবাদ ভোলানাথ বাবু, যে লোকটাকে ধরিয়ে দিলেন এ হচ্ছে একটা ক্রিমিনাল, জেল থেকে পালিয়েছিল, পুলিশ ওকে খুঁজছে। ওর ভালো নাম গোপীচাঁদ, ডাকনাম গেঁড়ি। ভোলানাথ বলল, ঠিকই আছে, গেঁড়ি নাম তো, তাই গুগলি দিয়ে আউট করলাম। ভূতনাথ আবাসনের মোড়ে ভোলানাথ, গিরি আর ঘৃতগন্ধীবাবুকে নামিয়ে দেওয়ার সময় পুলিশ অফিসার বললেন, ভোলানাথ বাবু, তাড়াতাড়ি আবাসনে যান, ওখানে সৎকার সমিতির গাড়ি নিয়ে কি একটা ঝামেলা হচ্ছে, আপনি গিয়ে মেটান। আবাসনের সামনে ঝামেলা তখন তুঙ্গে। সৎকার সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, এভাবে ডেকে এনে আমাদের হ্যারাস করার অর্থ কি? ডেড বডি নেই, তাহলে আমাদের ন্যূনপক্ষে আসা যাওয়া বাবদ পেট্রোল খরচটা দিন। কিন্তু মিসেস চন্দ সেটা না দিয়ে খালি অপেক্ষা করতে বলছেন। কে কবে কখন মরবে তার জন্য আমাদের অপেক্ষা করার নিয়ম নেই। মরবার আগে নয়, খাবি খাওয়ার সময়েও নয়, ডেথ সার্টিফিকেট পাওয়ার পর খবর দিতে হয়।
ঘৃতগন্ধীবাবু স্ত্রীকে বললেন, তুমি যদি আমার জন্য ওদের অপেক্ষা করতে বলে থাকো তাহলে তোমার কথা রাখতে আমি ওই গাড়িতে গিয়ে শুয়ে পড়ি। সৎকার সমিতির লোকেরা বলল, জ্যান্ত লোক তোলার নিয়ম নেই। এবার ভোলানাথ এগিয়ে এসে বলল, দেখুন মিসেস চন্দ বোধহয় অন্য কোনো জায়গায় ফোন করতে গিয়ে ভুল করে আপনাদের ওখানে ফোন করে ফেলেছেন। মিসেস চন্দ এবার জোর গলায় বললেন, ঠিক তাই, ঘর অন্ধকার ছিল, পুলিশ স্টেশনে ফোন করতে গিয়ে অন্ধকারে ভুল করে অন্য নম্বর ঘুরিয়ে ফেলেছি। ভোলানাথ বলল, তাহলে এক্ষেত্রে কি করণীয়? ওরা বললেন, এটা সৎকার সমিতির গাড়ি, এর কিছু নিয়ম আছে। আগে আমাদের যাতায়াতের পেট্রোল খরচ এবং গাড়ি ভাড়া সব মিলিয়ে সাকুল্যে 330 টাকা দিতে হবে। ভোলানাথ বলল, এটা কিন্তু ঘৃতগন্ধিদা আপনারই দেওয়া উচিত। ঘৃতগন্ধিবাবু বললেন, হ্যাঁ অবশ্যই, 1 লাখের পরিবর্তে 330 টাকা তো কিছুই নয়। চন্দনাচন্দ টাকাটা ঘর থেকে নিয়ে এসে দিতে দিতে বললেন, দোষ নেবেন না, আমি ছেলেবেলা থেকেই গুছিয়ে কাজ করতে ভালোবাসি। আমার স্বামীরা জীবন সংশয় ছিল, সেই কারণেই টাকা না দিয়ে অপেক্ষা করতে বলছিলাম। এখন আর সেই দুর্ভাবনা নেই। আপনারাই বলুন, কেই বা চায় দোরগোড়ায় সৎকার সমিতির মরা টানা গাড়ি দাঁড় করিয়ে রাখতে? এটা তো আইসক্রিম ভেলপুরি অথবা ফুচকার ঠেলা গাড়ি নয়। টাকা নিয়ে সৎকার সমিতির লোক ভোলানাথকে বললেন, দেখুন, সময় মতো না এলে আমাদের গালমন্দ করেন। টাকাটাই সব নয়, গাড়ি খালি ফিরে যাচ্ছে, এটা তো ভালো নয়। ভোলানাথ বলল, বুঝতে পেরেছি দাদা, তবে খালি ফিরতে হবে না। যাওয়ার পথেই সরকারি স্বাস্থ্যকেন্দ্র তথা হাসপাতাল আছে, ওখানে গেলে নির্ঘাত একটা না একটা পাবেন। ওখানটা একটু ঘুরে যান। সৎকার সমিতির লোকেরা বলল, ধন্যবাদ, তাহলে ঘুরেই যাই। ভূতনাথ আবাসনের সব বাতি আজ জ্বলছে, কালো মানিকের গলায় গাঁদা ফুলের মালা। ভোলানাথ বলল, রাত বাড়ছে, আপনারা উৎসব করুন, আমি ঠাকুরদার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারটা সেরে আসি।